সুপ্রিয় দর্শক, আমরা এসেছি আবার সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আর আমরা আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুটি নির্ধারণ করেছি যে আমাদের সন্তানরা অনেক সময় বলে যে তারা আমাদেরকে বিশ্বাস করে না। তো সন্তানরা তো বিশ্বাসটি নিজেরা নিজেদের মধ্যে তৈরি করতে পারে না, সেখানে বাবা মায়ের একটা বড় ভূমিকা পালন করতে হবে যে বাবা মায়েরা কী করে সন্তানদের মধ্যে এই বিশ্বাসটি স্থাপন করবেন বা তাদের বিশ্বাস কী করে বাড়াবেন সন্তানদের প্রতি, এবং কী কী আচরণের মধ্যে দিয়ে বিশ্বাস নষ্ট হয়ে যায় সেগুলো নিয়ে আজকে একটু আলাপ করব। কারণ আমরা চাই সন্তানদের সাথে আমাদের খুব আস্থার সম্পর্ক থাকুক, ভালোবাসার সম্পর্ক থাকুক, শ্রদ্ধার সম্পর্ক থাকুক, কিন্তু আজকাল আমাদের প্র্যাকটিসে আমরা প্রায় পাচ্ছি যে সন্তানরা অনেক রকম কথা বলছে এসে যে ওরা ঠিক বিশ্বাস করতে পারছে না ওদের বাবা মাদেরকে অনেক ব্যাপারেই। তো সেগুলো হবার কারণগুলো একটু খুঁজতে হবে এবং বাবা মায়েদের জন্য আমাদের কিছু টিপস দিতে হবে। সেই জন্যই আজকের এই আলোচনার বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আমার সঙ্গে আছেন তারা হচ্ছেন মাকসুদ মালিক। মাকসুদ কাউন্সিলর হিসেবে কাজ করছে, অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে, তোমাকে স্বাগত। আর আছে আলিয়া ফিরদৌস আজাদ, রাইট? রাইট। সো আলিয়া কাজ করছে অ্যাপোলো হসপিটালে, ও সিনিয়র কাউন্সিলর হিসেবে কাজ করছে। ওকে, তোমাকেও স্বাগত আলিয়া। তো আমি একটু তোমাদের কাছে যাচ্ছি, কে আগে বলতে চাও বলো যে বাচ্চাদের বিশ্বাস কি করে আমরা অর্জন করতে পারি আরো ভালো করে। আলিয়া, তোমাকে দিয়ে শুরু করি। আসলে ম্যাডাম, বাচ্চারা তো সবসময় বাবা মার খুব কাছাকাছি প্রথমে থাকতে চায়, তখন বাবা মায়েরা আমরা কিন্তু কিছুটা সরিয়ে দিই ওদেরকে। আর বিশ্বাস বিষয়টা তো আসলে টু ওয়ে স্ট্রিট। সো এখানে আমরা যদি ওদেরকে বিশ্বাস করি, রেসপেক্ট করি, তার মানে শেখাচ্ছি বিশ্বাসটা কী। দেখা যায় আমরাই সেখানে কিছুটা হয়তো ওদেরকে স্পাইং করছি, অবিশ্বাস করছি, কখনো হয়তো থ্রেট দিচ্ছি তুমি এটা ভুল করেছো, অথবা আমাদের বিহেভিয়ারটাই কিছুটা নেগেটিভ বিহেভিয়ার হয়ে যায়, অ্যাটাকিং হয়ে যায়। তখনই বিশ্বাসের জায়গাগুলো আস্তে আস্তে ভাঙে। যদি এটা খুব ছোট্ট করে বলি যে বন্ডিংটা যখন স্ট্রং হয় না একে অপরের মাঝে, বাবা মা এবং বাচ্চাদের মাঝে, সন্তানদের মাঝে, এটা তো ওই যে কোয়ালিটি টাইমটা যদি স্পেন্ড না হয় এবং ওদের সাথে কোয়ালিটি টাইমটা যদি একটু বলো, বিকজ অনেকে কোয়ালিটি টাইম বলতে কি বোঝাই আমরা বুঝি না। এটা যদি ছোট্ট করে একটু বলি, আমি যখন কারোর সাথে কথা বলবো আমি কিন্তু এক্সপেক্ট করব যে সে আমার কথাটা শুনুক। তার আই কন্ট্যাক্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যেভাবে হেড নট করছেন, সব কিছুতে আমার মনে হবে যে সে যেন মনোযোগ দিয়ে আমার কথাটা শুনছেন, বুঝতে চেষ্টা করছেন। সো বাচ্চারা যখন কথা বলে, আমরা অনেক সময় আছি কাজ নিয়ে বিজি থাকছি, ওদেরকে রেসপন্স করি না ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ, বেশি একটা ইম্পর্টেন্স দিচ্ছি না, ওরা ওদের মতো বলে যাচ্ছে, আমরা বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্টিনিউয়াসলি আচ্ছাই বলে যাচ্ছি, কিন্তু পরে দেখা গেল সেই কথাটা হয়তো আচ্ছা বলাটা ঠিক না। বাচ্চা কিন্তু ঠিকই ধরে নিবে যে আমার মা অথবা বাবা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছে না অথবা আমাকে গুরুত্ব দিচ্ছে না। সো গুরুত্বটা যখন দিব, এটা হচ্ছে কোয়ালিটি পূর্ণভাবে তাকে আমি রেসপন্স করছি। ওকে আলিয়া, একটু থামাই তোমাকে, মকসুদের কাছে পরে আসছি, একটু ফোন এসে গেছে আমাদের, একটু ফোনটা নিয়েছি, আরো শুনবো তোমাদের কাছ থেকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। হ্যাঁ, ভালো আছি, বলো। আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি। আমার ছেলের বয়স প্রায় 28 আচ্ছা। এখন আমার যেটা ছিল, আমার বাবা মার সেপারেশন ছিল, সেজন্য যেমন আমি যে একাকিত্ব ভাবে বড় হয়েছি, নিরাপত্তাহীনতায়, বা আমি সবসময় চিন্তা করেছি যে আমার ছেলে মেয়ে তাদেরকে আমি ঠিক মতো যে কোয়ালিটি টাইম যেটা এখন শুনছি, আগে যতটা শুনিনি, এখন যেটা শুনছি সেই টাইমটা দিল। যেমন একসাথে খাওয়া, বাবার সাথে রাতের বেলা একসাথে খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যে ছেলে বাচ্চা কিন্তু চাচ্ছে, বললাম যে হ্যাঁ দিয়ে দিব, পরবর্তী টাইমে যে জিনিসটা না দেওয়া আর কি, বাচ্চা জিত করবে আর কি। এগুলো ম্যাডাম আমি এইভাবেই করে করে আসছি। যার জন্য আমার ছেলেটার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি মনে করি। কিন্তু আমার যেটা এখন আপনাদের কাছে বা ব্যক্তিগত যে প্রশ্নটা, বাবা মা যদি মনে করেন যে সন্তানদেরকে পৃথিবীতে আনবো, তাদেরকে ঠিক মতো লালন পালন করবো, সেই ভাবনাটা থেকে ওনারা যদি মনে করেন যে না আমরা ঠিক মতো গাইড করতে হবে সন্তানকে, তখনই বাবা মা হওয়া উচিত আমি মনে করি। বাকিটা এমনি এমনি হয়ে যাবে, ন্যাচারাল যেটা আল্লাহ পাকের সন্তান যে সম্পর্ক
আত্মার যে সম্পর্ক সেটা এমনি হয়ে যাবে। কোয়ালিটি টাইম, বাবা মার কাছে নিরাপত্তা দিলে, মার কাছে দৌড়ে গিয়ে চলে গিয়ে ধাপ্পায় মেরে বলবো যে মা এইটা এইটা, এটা তো জায়গাটা থাকতে হবে বলা। তখন বিশ্বাসের জায়গাটা মনে হয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এমনিতেই। খুবই ভালো। আজকে কোনো প্রশ্ন আছে কি আমাদের কাছে? না, থ্যাংক ইউ ম্যাডাম। আমি আসলে খুব খুশি আপনারা যে প্রোগ্রামগুলো করেন। হ্যাঁ। আমার সময় যেগুলো ছিল না, যার জন্য সেই একটা আকুতি নিয়ে আর কি আমি আপনাদের স্বর্ণাপন্ন হয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম, তো থাকবেন। হ্যাঁ, অনেক ভালো দোয়া লাগলো। করবেন আমার হ্যাঁ, জন্য। অন্য বাবা মায়েদের জন্য এটা একটা প্রতিকৃত হবে, একটা ভালো গাইডেন্স পাওয়া গেল। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আলিয়া, তোমার কথাটা শেষ করবেন যেটুকু বলছিল। কোয়ালিটি টাইম সম্পর্কে উনিও বললেন। সো ম্যাডাম, কোয়ালিটি টাইমটা তো এখানে যে আরো বিষয়টা আসে যে বাচ্চারা তো একটা জিনিস পছন্দ করে, আমাদের পছন্দটা হয়তো আলাদা থাকে। সো কখনো কখনো এরকমটাও করা যেতে পারে যে ওদের পছন্দের কাজগুলোর সাথে আমি নিজেকে অ্যাড করলাম। যেমন ওরা খেলতে পছন্দ করে, আমরা বড়রা খেলতে পছন্দ করব না অবভিয়াসলি। সো কিছু সময় এমনও তো যেতে পারে যে আমি ওর সাথে খেলছি, তাহলেও কিন্তু আমাকে বন্ধু মনে করবে, কাছে আসবে এবং আমার সাথে একটা কথা শেয়ারিং করার যে সাহস বা সহজভাবে আমাকে অ্যাকসেপ্ট একটা করা, স্পেস পাবে। এক্স্যাক্টলি। সো সেই কাজগুলো করা যেতে পারে। যেমন ম্যাডাম, এখানে একটা এক্সাম্পল আমি ইউজ করি। কিছুদিন আগে আমার কাছে একটা ছেলে এসছে, ও যেমন বলছিল যে আমার মা যখন দূরে দাঁড়িয়ে থাকে সে এমনভাবে তাকিয়ে থাকে যে আমার বন্ধুরা বলে তোমার মা কি রাগী, আমরা তো কিছু বলতে পারছি না, আন্টি মনে হয় রাগ করছে। সো আমি বললাম যে তোমার মা কি কিছু বলেছেন? তো বলছে না, কিছু বলেনি, কিন্তু ওনার দৃষ্টিটাই এরকমভাবে থাকে যে আমি ভয় পেয়ে যাই। সো এখানে ফেশিয়াল এক্সপ্রেশন বা আমাদের যে শারীরিক যে চেঞ্জগুলো, ভাষা, সেটা যেন সঠিক থাকে, তাহলে হয়তো বন্ধুটা ভালো হওয়া যাবে। এবং সেই মানে নন ভার্বাল বা অবাচনিক যে ল্যাঙ্গুয়েজ, ওটা কিন্তু অনেক পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল। মানে ভার্বাল ল্যাঙ্গুয়েজের চেয়ে ওটা বেশি পাওয়ারফুল। খুবই একটা পাওয়ারফুল। চোখের দৃষ্টি কিন্তু অনেক কিছু বলে দেয় আমাদেরকে, তাই না? সো মাকসুদ, তোমার কাছে আসি। হ্যাঁ, এখানে আমি জাস্ট একটু কোয়ালিটি টাইমের সাথে অ্যাড করে অন্যগুলোও বলছি। একটা হলো যে আমাদের কাছে অনেক সময় মা বাবা বলে যে না, আমি তো সারাদিনই ওর সাথেই আছি। আচ্ছা, কি করেন? বলে হ্যাঁ, পড়তে বসে না কেন, এইটা করে না কেন, এইটা করে না কেন, এই কথাগুলো বলছি আমরা। তার মানে কোয়ালিটি টাইমের একটা বিষয় হচ্ছে যে ওইখানে আসলে আমরা অভিভাবক হিসাবে তাদেরকে আমরা সময়টা দিয়ে দিব, আমি যাতে ইনচার্জ না হই। অর্থাৎ সে তার মতো করে বলছে, আমি আমার মতো করে বলছি, আমরা যাতে সেই জায়গাটা খেয়াল করি। আর আজকের সাবজেক্টের সাথে যে জিনিসটা আসলে আমাদের কাছে যে লার্নিং হয়, বিশেষ করে হচ্ছে যে আমাদের শিশুরা একটা সময় এসে তাদের ইমোশনাল অনেক বিষয় আমাদের মা বাবার সাথে শেয়ার করে, আমরা এটা অন্যের সামনে বলে ফেলি। যখন আমি কোনো কারণে তার প্রতি প্রচন্ড ক্ষোভ আমার হয়তো আছে, কিন্তু তখন কিন্তু প্রমিস করি যে না, আমি আমার কাছে বলো, আমি অন্য কাছে কিছু বলবো না। কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই তাদেরকে রিয়্যাক্ট করে এবং একটা পর্যায়ে এটা থেকেই শুরু হয় যে তাকে গুটিয়ে নিয়ে যায় এবং তখন বিশ্বাসটা ভাঙতে শুরু করে। সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমি কি শিশুকে বিশ্বাস করি? কারণ আমরা কথায় কথায় কিন্তু এই কথাটা বারবার প্রকাশ করি, আমি তোমাকে বিশ্বাস করি না, যাও, আমি তোমাকে বিশ্বাস করি না, এটা তুমি মিথ্যা বলছো। তো আমি যখন তাকে বিশ্বাস করছি না, সে আমাকে বিশ্বাস করবে এমন তাহলে কি বিষয় রয়েছে সেখানটা? কারণ সে তো শিশু, তার সেই জায়গাটাকে খুবই সুন্দর বলেছো। আমরা একটু একটা ফোন নিচ্ছি, আরো আসবো। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আরেকটি মা যে বলছিলেন যে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একটু ফোনটা নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। এরকম সুন্দর প্রোগ্রাম করার জন্য বাংলাদেশ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অনেক শ্রদ্ধা, অনেক ধন্যবাদ। তো পারিবারিক সমস্যা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার পারিবারিক সমস্যাটা হলো, আমার বিয়ে হলো 23 বছর। বিয়ে 1 বছর পরে আমার স্ত্রী কনসেপ্ট করে। কনসেপ্ট করার পর সে বাচ্চা রাখবে না। এ নিয়ে আমার সাথে অনেক আমাকে অনেক চাপ সৃষ্টি করছে, সে রাখবে না। আমি তাকে অনেকবার বোঝাচ্ছি যে এটা যেহেতু তোমার ফার্স্ট ইস্যু, পরবর্তী তোমার এটা প্রবলেম হতে পারে, যেটা চলে আসছে এটা নষ্ট করার দরকার নেই। তারপরেও সে আমাকে মানসিক খুব এটা নিয়ে অনেক টর্চার করছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে, একজন অভিজ্ঞ গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করছি। তারপরে আমি গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর গাইনি ডাক্তারও একই কথা বলবো, যেহেতু এটা আপনার প্রথম ইস্যু,
তো ওইটা আপনি নষ্ট করেন না, পরবর্তীতে আপনার মানে অনেক রকমের সমস্যা হতে পারে। গাড়ি ডাক্তার অনেক আমার থেকে মানে অনেক ভালোভাবে মানে বুঝাচ্ছে, কিন্তু সে কোনো মতেই রাজি না। তো সে তারপরে করলো কি, আমাকে আমার অনুমতি ছাড়াই সেটা মানে আমার করে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমার তারপরে যখন সে ওই আবার বাচ্চা নিতে চাইলো 4-5 বছর পর আবার, তখন তো তার বাচ্চা হয় না। তারপর আবার ডাক্তারের পরামর্শ শরণাপন্ন হলাম। তো ডাক্তার অনেক টেস্ট করে কোনো ডাক্তারই ধরতে পারে না, তবে এক ডাক্তার ধরলো যে তার টিউমার হয়ে গেছে ইউটেরাস। তো এটা বললো ডাক্তারে, যেটা বললো যে আপনার ইউটেরাস ফেলে দিতে হবে, আপনার বাচ্চা হবে। তখন তো সে কান্নায় ভেঙে পড়লো। তো আমি ওকে, তখন আমারও একটু খারাপ লাগছিল। আমি বললাম যে ঠিক আছে, অনেকেই তো হয় না, আচ্ছা না হলে নাই, আমি আর বিয়ে করবো না। তো এগুলো এত মানে সংসার। এখন কত বছর হয়েছে বিয়ে? 23 বছর। তারপরে মানে সন্তান, ওকে আমি জি ম্যাডাম তাকে মাথাটা হাতে। আচ্ছা, আমার মনে হয় আমরা বোধহয় এত ডিটেইলে বললে, আমরা তো 23 বছরের জীবন, তো আমরা একটু বর্তমানের সমস্যাটা শুনি আগে, কেমন? এখন কি হচ্ছে? তারপরে তার ওই টিউমার রিমুভ করা হলো, তারপরে আর বাচ্চা হচ্ছে আর হয়নি। আমি একসাথে আছি। তো ম্যাডাম কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা একটু বর্তমানে চলে আসলে ভালো হয়, কেমন? আমাদের কোনো প্রশ্ন থাকলে, অতীতের কোনো প্রশ্ন থাকলে আমরা জেনে নিব প্রশ্ন। তার কোনো মানে ওই দৈহিক চাহিদা এটা আরম্ভ করে কিছুই ছিল না। তারপর আমি মানে ওই তার সাথে আসি ভালো ভাবি আছি, এমনি কোনো দ্বন্দ্ব ঝগড়া বিবাদ এগুলো কিছুই নেই। এখনকার চ্যালেঞ্জটা কি? কোনো চ্যালেঞ্জ হচ্ছে এখন? এখন প্রবলেমটা হচ্ছে, হঠাৎ করে গত আপনার ওই অক্টোবরের 2 তারিখ রাতে সে আমাকে কোনোদিন আজ পর্যন্ত বলে নেই যে আমার যে বাচ্চা হয়নি, আমার জন্য হয়নি। হ্যাঁ, এখন চ্যালেঞ্জ না, এখন হলো আমি যে গত 2 তারিখে অক্টোবরের 18 তারিখে ওকে বললাম যে দেখো, আমরা শুধু এক ছাদের নিচে বসবাস করতেছি, তো এরকম ভাবে কি বসবাস করাটা ঠিক নাকি, তুমি কি বলেছো মনে করো? হ্যাঁ, তো দুইজন আমরা আলাদা হয়ে যাই। তো বললো তোমার ইচ্ছা। তা আমি বললাম কি, ও যোগ করে আমিও যোগ করি। তা আমি আমার ব্যাগ, অফিসের একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের মধ্যে একটা শার্ট একটা প্যান্ট নিলাম। হ্যাঁ, নিয়ে আমি অফিসে গেলাম। তা আইসা বিকালবেলা দেখি যে ও আমার পরে আসলো, আইসা দেখি যে সে একটা নতুন তালা আটকাই দিল, ডিভোর্স চাইলো। হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? ডিভোর্স কি বলছে? আমি অফিস থেকে আইসা দেখি সে নতুন আমি অফিসে যাওয়ার সময় একটা শার্ট একটা প্যান্ট আমি নিয়ে। না, সেটা তো শুনেছি। কি হলো? তা আমি অফিস থেকে বাসায় আইসা দেখি ও আসেনি, ও আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা। তো আমি আমার কাছে চাবি আছে একটা, ওর কাছে চাবি আছে একটা, তো হুট করে ওটা একটা নতুন তালা আটকাই দিল। আচ্ছা। হ্যাঁ, নতুন তালা আটকাই দিল। আমি আমার কাছে চাবি নিয়ে আমি ঢুকতে পারি না। তা আমি তখন ওর ভাইকে ফোন দিলাম যে কোথায়, তোমার সাথে একটু। আচ্ছা, একটু ডায়লগ গুলো না বলি, হ্যাঁ, তাহলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওর ভাইকে ফোন দিলাম। ওর ভাই বললো যে আমি তো আজকে সময় নেই, 2-3 দিন পর আসলে আপনার সাথে আমি দেখা করি। একটু আমি ভাই কি বললো সে কথাগুলো বাদ দিয়ে আমরা ঘটনাটা শুনি। হ্যাঁ, এখন কি হচ্ছে? ঘটনাটা হলো, তো তারপর আচ্ছা ম্যাডাম ঠিক আছে। তো এখন মানে পরে আমি আমার ওই বোনের বাসায় উঠলাম। হ্যাঁ, এখন পর্যন্ত আমার বোনের বাসায় আছি। আমি ওকে অনেকবার আমি ওকে বলছি যে তুমি কি মানে তালাক কি খুলবা কি খুলবা না, থাকবো কি আর কোনো না, তালাক খুলবো না। সে তালাক খুলবেই না। বউ কোথায় আছে এখন? উনি কোথায় আছে? আগের যে বাসায় আছে ওই বাসাতেই আছে। মানে ওই বাসাতে আছে, কিন্তু ঘরটা তালা দেওয়া থাকছে সব সময়? না, সে একা একাই থাকে। না, ওখানে ঢোকা যাচ্ছে না কেন? কি মানে ও আমার কাছে তো চাবি নাই। ও পরিবর্তন করেছে দরজার তালাটা, তাই তো? জি। হ্যাঁ। এবং আমি তো ওর পারমিশন ছাড়াও আমি ঢুকতে পারি না। হ্যাঁ, আমাকে না করে দিচ্ছি ঢুকতে। তো
তো আমি আমার মানে ওই যদি আমার ওরকম চিন্তা ভাবনা থাকতো তো আমি আরো 20 বছর আগে আমি বিয়ে করতে পারতাম, তাই না? সে বুঝতে তো পারছি। আমি অনেক ছাড় দিলাম, অনেক কিছু করলাম, শেষ বয়সে এসে আমাকে এই ঘটনাটা ঘটালো আর কি। তো এর মধ্যে আবার সে আমাকে একটা উকিল নোটিশও পাঠায়। আচ্ছা। তো তার ভাই তার আমার গার্জিয়ান থেকে তাদের গার্জিয়ানের ফোনে যোগাযোগ করছে, কিন্তু ওরা কোনো রকম কোনো রেসপন্সই করেনি। তো এই ব্যাপারটা আমি একটু আপনাদের সাহায্য চাচ্ছিলাম যে কি করতে পারি আর কি। কিন্তু আমরা দুজন আলাদা থাকি, প্রস্তাবটা তো আপনার কাছ থেকে গেল, তাই না? আমার কাছ থেকে গেল বলতে ও তো কখনো মানে যে আমি একসাথে যে থাকতাম, এক ছাদের নিচেই থাকতাম, ও কখনো না সেটা বুঝেছি, আমি বুঝেছি যে অনেকটাই মানে এখানে অনেকটাই স্যাক্রিফাইসের জায়গা হয়তো হয়েছে, কিন্তু যখন ও শুনলো যে আমি ওকে অনেক স্যাক্রিফাইস করছি, আমার লাইফটাই শেষ করে দিয়েছি। হ্যাঁ, না সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাকে অনেকেই মানে অনেক লোকজনে খারাপ কথাবার্তা বলতো যে তোমার বাচ্চা হওয়ার জন্য, তোমার কি প্রবলেম, হ্যাঁ মানে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের সমাজে তো খুব ফ্রেন্ডলি না অনেক ব্যাপারে, আমরা সমাজটাকে অত ওইগুলো আমি মানে ওভারকাম করে আসতাম। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু একটু থামাচ্ছি, কারণ সময় চলে যাচ্ছে, বিরতির সময় হয়ে যাবে আমাদের এক্ষুনি। আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আমাদের কাছে এক্স্যাক্টলি কি জানার ইচ্ছে, মানে আমরা কোন জায়গাটা নিয়ে কথা বলবো? আমি আপনাদের কাছ থেকে একটু সুপরামর্শ চাচ্ছিলাম আর কি। কোন ব্যাপারে, কোন বিষয়? এই বিষয়ে আর কি, যে সে আমাকে, আমি কি মানে তার সাথে সংসার করব কি করব না, যেহেতু সে আমাকে মানে একটা উকিল নোটিশও পাঠিয়েছে। গত জানুয়ারি 26 তারিখে আমি পেয়েছি, মানে ডিভোর্স লেটার দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, তো সেটা তো 3 মাসে কার্যকরী হয়ে যাবে। এখন আমাদের বক্তব্যটা, আমাদের কাছ থেকে কোন ধরনের বক্তব্য আশা করা হচ্ছে? এখন এই মুহূর্তে আমি মানে 3 মাসের মধ্যে হলে আমি জানুয়ারি 26 তারিখে পেয়েছিলাম একটা চিঠি, এরপরে আর পাইনি আর কি এখন। না সেটা এখন একটা চিঠি এলে অনেক সময় সিটি কর্পোরেশন থেকে ওরা ঠিকমতো চিঠিগুলো পাঠায় না, কিছুটা গাফিলতি ওখানে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমি তার সাথে সংসার করব কি করব না, সেই জায়গাটা কি এখন স্বামীর সিদ্ধান্তের জায়গায় কি রয়েছে জিনিসটা? কারণ ও তো সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমার মনে হয় নাই, ওর গার্জিয়ান তো কোনো রেসপন্স দিয়ে তো করে নেই, আমার মনে হয় নেই। হ্যাঁ, কাজে ও একটা সিদ্ধান্ত অলরেডি দিয়ে দিয়েছে, এবং এক পক্ষ ডিভোর্স হলে অটোমেটিক্যালি 3 মাস পরে ডিভোর্সটা কার্যকরী হয়ে যায়, তাই তো? সো এখন খুব মনোকষ্ট হচ্ছে কি, মানে সেই জায়গা থেকে আমাদের কিছু বলার মানে স্কোপ আছে? তো আসলে 23 বছরের একটা মানে দাম্পত্য জীবন, তো সেই তো কোনোদিন কখনো মানে ওর সাথে আমার ওরকম কোনো ঝগড়া বিবাদ, মনোমালিন্য ওরকম কিছুই হয় না, কখনো হয় না। এবং ওর সাথে কথাও বলা সম্ভব হচ্ছে না একদম? কথা আমি বলতে চাই, ও হালকা পাতলা বলে, বেশি একটা বলে না, এরকম আর কি। আমি বলতে চাইলে ও বলে হালকা পাতলা, বেশি না। ওকে, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি জানতে চাচ্ছিলাম যে আপনিও কোশ্চেনটা করলেন যে ডিভোর্সের প্রপোজালটা তো উনি প্রথম দিয়েছেন, আপনি কি প্রথম দিয়েছেন ডিভোর্সের প্রপোজালটা? আলাদা থাকি বলেছে, আলাদা থাকি, আলাদা কি এরকম ভাবে এক ছাদের নিচে থাকা থেকে আলাদা থাকা ভালো, তুই কি মনে করো? তখন সে বলছিল যে তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, কিন্তু অফিসে গেলাম, অফিস থেকে হ্যাঁ একটু ভাই আপনাকে থামাই। 23 বছর পরে যেখানে আপনারা এতটা সুন্দর একটা সম্পর্ক মেনটেন করছেন, সো এই কথাটা আসার পিছনে কোনো কারণ ছিল? এটা আসার পিছনে তার অনেক কিছু, মানে সে মানে আমার প্রতি কোনো কেয়ার, আমার প্রতি কোনো সে কেয়ারিং ছিল না তার। সেটার জন্য তো তাদের তাহলে কাপল কাউন্সিলিং এর অ্যারেঞ্জমেন্টটা আগে থাকতেই প্রয়োজনটা ছিল। সো এখন কি এটার কোনো সুযোগ নাই যে আপনারা কাপল কাউন্সিলিং এ যেতে পারেন? এটা তো কাপল কাউন্সিলিং এর জন্য আমি ওকে বারবার বলছি, এবং আমি এর আগেও একবার আমি ফোন দিয়েছিলাম যে আপনাদের সঙ্গে ও কথা বলুক, কিন্তু সে কথা বলেনি। সেটাই। ঠিক আছে, আমরা আলোচনা করছি ব্যাপারটা। হ্যাঁ ঠিক আছে, আমরা আলোচনা করছি, দেখি আমাদের অতিথিরা কি বলেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি ম্যাডাম আমার কোনো বাচ্চা
ওনার আসলে অনেক অনেক কিছু কষ্ট। কথা জমে আছে। And অনেক জমে কষ্ট আছে। জমে আছে, কিন্তু একটা কথা হচ্ছে উনি যে ঘটনাটা বললেন, সো হঠাৎ করে 23 বছর পরে এরকম একটা কথা ওনার কাছে আসলো যে আমার সাথে কোনো শেয়ারিং ছিল না, তার মানে অনেক আগে থাকতে ওনাদের মধ্যে একটু একটু করে দূরত্বটা তৈরি হচ্ছিল। সো উনি সেই বললেন যে শারীরিক হ্যাঁ, সম্পর্কটাও অনেক খুব হতো না। সম্পর্কটা খুব হ্যাঁ, ইয়ে রয়েছে। সো অনেক, কারণ সবকিছু তো উনি এখানে বলতে পারেন নাই। সো কাপল কাউন্সিলিং অ্যারেঞ্জমেন্ট যেহেতু তখনও হয়নি আর এখন তো পসিবল নাই বলছেন, আর এক তরফ থেকে তো অলরেডি ডকুমেন্টস, লেটার, সকল কিছু চলেই এসছে। আমার কাছে যেটা মনে হয় যে একটা আপা, যেহেতু লিগাল নোটিস অনেক সময় আছে যে আমরা নিজেরা অনেক কিছু বুঝতে না পারি সাধারণ মানুষ হিসেবে, উনি একজন লয়ারের সাথে কথা বলতে পারে এবং সেটা যাতে প্রসিডিওরটা উনি বুঝতে পারে, সময় মতো আনসার করতে পারে, সেই বিষয়টা উনি একজন লয়ারের সাথে কথা বলতে পারে ওনার এইটার জন্য। আর মানসিক যে বেদনা, যে কষ্ট আছে, এখানে তো সে অনেক কিছু শেয়ার করেছে। উনি চাইলে হয়তো বা আমাদের মতো যারা মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কাজ করেন, কোথাও গিয়ে উনি ওনার ওই জায়গাটা যদি দ্বিধাটা করতে পারেন, হিলিং হলে তখন ডিসিশন নিতে ওনার জন্য হয়তো বা সহজ হবে যে কি না, ভাবছেন। ডিসিশন তো এখন ওনার উপরে জি, নির্ভরও করছে করছে না, না, এছাড়া এক already, পক্ষ yeah. ডিসিশন দিয়ে দিয়েছে। কিন্তু আমি যেটা শুনতে পেলাম যে দে আর টকিং, একদমই যে নন, মানে একদম পুরা কোনো নন কমিউনিকেশন সেটা হয়ে গেছে social- সেটা কিন্তু না, হালকা পাতলা হালকা কথা পাতলা হচ্ছে। যোগাযোগটা হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে উনি যদি খুব আন্তরিক হন যে না আমি আসলে চাইনি, আমি ডিভোর্স মেন করিনি, আমি বলেছি আলাদা থাকি, সেটা হয়তো একটা অভিমান থেকে, কষ্ট থেকেও বলে থাকতে পারেন উনি যে আমাদের কোনো, ও আমাকে খেয়াল করে না, কেয়ার করে না। তাহলে বসে কথা বলা কথা যেতে বলার পারে যে যদি তারা কি scope আবার থাকে। চান কি না এই সম্পর্কটা চালিয়ে চালিয়ে যেতে, এবং কার কি কষ্ট রয়েছে, মানে সেগুলো ক্ষোভ share আছে, সেগুলো নিয়েও কথা বলা যেতে পারে। বা নিজেরাও কিন্তু একটু বসতে পারে। বসতে পারে, মানে সরাসরি বসলে কোনো পারিবারিকভাবে একটা কোনো একটা জায়গায় বসলে, মানে অনেকক্ষণ সময় নিয়ে কথা বললে অ্যাটলিস্ট পারস্পরিক মনোভাবটাও তো বুঝতে পারবে যে কে কোন জায়গাতে রয়েছে রয়েছে। মানসিক জায়গা থেকে। কথা যখন হচ্ছে দের ইজ এ স্কোপ না, যে একটু নিজেরা বসে কথা নিজেরাও বলা। বসতে পারে, হয়তো কাউন্সিলিং পর্যন্ত ওনার ওয়াইফ আসতে চাচ্ছেন না। সেই মানে কি কি প্রত্যাশা পূরণ হয়নি, স্বামীর কিছু প্রত্যাশা থাকে স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর কিছু প্রত্যাশা থাকে, যেটা তুমি রোলগুলো। বলছিলে যে আরেকজনকে শোনা, আমরা কিন্তু বলে ফেলি বলে বেশি ফেলি। শোনার চেয়ে, তাই না? হ্যাঁ, So, বলে ফেলি। দুজন দুজনকে শুনতে হবে যে তুমি আমাকে সেটাই। বলো তোমার কি প্রত্যাশা, আমি পূরণ করতে পারিনি, কি কষ্ট আছে। এবং সেই স্ত্রী জায়গায়- যখন বলছেন উনি যদি একেবারেই কোনো ইন্টারাপ্ট না করে অখণ্ড মনোযোগ দিয়ে শোনেন, এবং তারপরে স্বামীরটাও যদি স্ত্রী ওভাবে শোনেন, দুজন তাহলে দুজনকে কিন্তু শুনতে হবে। একটা ভালো কমিউনিকেশন, একটা আদান প্রদান হতে পারে আর কি। হতে সেই- পারে, বোঝার চেষ্টা করা যেতে পারে, যেটা 23 বছর হয় নাই। সেটাই তো, ওটা একেবারে হাল ছেড়ে না দিয়ে উনি কিন্তু, মানে উনি আরেকটা সংসার চেষ্টা পজিটিভ ভাবে। হ্যাঁ, সংসার করবেন কি করবেন না, উনি কিন্তু একবারও বলেননি যে আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। না, ওনার এখন কিন্তু টোনটা শুনে মনে হলো উনি কষ্ট পাচ্ছেন এবং উনি হ্যাঁ। চাইছেন আবার সুন্দর করে শুরু হোক। সেই জায়গাটা বলেননি উনি, কিন্তু মানে সেটাও নিজেকে প্রশ্ন করতে হবে যে উনিও চান চাইছেন কিনা, কিনা। আসলে যে একটা এত সম্পর্ক ঠান্ডা তো- একটা সম্পর্ক হয়ে গেছে, এত দূরত্ব সৃষ্টি হয়েছে, এটাকে আবার সুন্দর করা যাবে কিনা সেটা নিয়ে নিজেও একটু ভেবে দেখতে ভেবে দেখতে পারেন আর পারে। কি। আর স্ত্রী, উনি বলেন যে আগে আমাদের অনুষ্ঠানে ফোন করেছিলেন, স্ত্রীকে বলেছিলেন কথা কথা বলতে। বলতে কিন্তু ইন্টারেস্টেড। আমাদের অনুষ্ঠানের মধ্যে তো আমার কাপলস কাউন্সিলিং আসলে করি না, তারপরে উনি একটা অ্যাটেম্প্ট নিয়েছিলেন যে নিয়েছেন। অ্যাটলিস্ট অনুষ্ঠানে কথা কথা বলাটা, বলবেন। সেটা হয়ে ওঠেনি মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে স্ত্রীও একটু বেশ অভিমান করেছেন যখন বলেছে আমরা আলাদা থাকি, থাকি। ওটা তখন ওনার খারাপ উনিও হয়তো লেগেছে অতিরিক্ত। অভিমানের বশেই কাজটা করে ফেলেছেন, সেগুলো একটু জানতে পারে আর কি বসে। তারপর সিদ্ধান্ত তো হয়েই অনেকটা কিছুটা কিছুটা সিদ্ধান্তের দিকে জিনিসটা চলে যাচ্ছে, তার আগে একটু শেষ চেষ্টা করা আরেকবার যেতে চেষ্টা পারে আর করে। কি। আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি থেকে ঘুরে আসছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আবার এসেছি সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আর আমরা বিরতির আগে দুজন দর্শক বন্ধুর ফোন পেয়েছিলাম, সেই ফোনের উত্তর, তাদের প্রশ্নের উত্তরগুলো কিছুটা নিয়ে আলোচনা করেছি। আর আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা সন্তানরা বাবা মায়ের প্রতি কেন বিশ্বাস হারিয়ে ফেলে, বাবা মায়েরা কি করলে সন্তানরা আরও বেশি তাদেরকে বিশ্বাস করতে পারবে, সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা শুরু হয়েছিল। তারপর দুজন দর্শক বন্ধু ফোন করেছিলেন। তো আমরা ফোন আসার আগ পর্যন্ত আমরা একটু আলোচনা করি। মাকসুদ, তুমি কি আরেকটু বলতে চাও? হ্যাঁ, সেটা এমনি আমাদের কথা হচ্ছিল, যেটা আপনিও বলছিলেন বারবার, যে খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই বাচ্চাদের সাথে অনেক কমিটমেন্ট বা প্রতিজ্ঞা করে ফেলি। সেটা ডে টু ডে লাইফের অনেক বিষয় থাকে, বিশেষ করে আমাদের প্যারেন্টস হিসেবে যে বিষয়গুলোতে ইন্টারেস্ট বেশি থাকে, যেমন তারা রেজাল্ট ভালো করবে, অথবা তারা
ভালো জায়গায় অ্যাডমিট হবে, সেই তখন আমরা কিন্তু অনেক ধরনের প্রতিজ্ঞা করি যে এটা করলে এটা করব। তো আমার মনে হয় যে আমাদের অযথা এবং প্রয়োজন না হলে সে প্রতিজ্ঞা না করে বরং তাকে উৎসাহিত করতে পারি যে তুমি এটা করো। কারণ প্রতিজ্ঞা যখন ভেঙে যায় তখন কিন্তু শিশুটারও মনটা ভেঙে যায়, কারণ সে তার শিশু মনের অনেক প্রত্যাশা সেখানে জন্মগ্রহণ করে। এবং অনেক কেস আমাদের কাছে আসে, বিশেষ করে এখন অ্যান্ড্রয়েডের যুগ আছে, ভালো মোবাইল দিবে, সেটা যে কত ধরনের সমস্যা এখন তৈরি করছে, কারণ তারা একসময় দিতে পারে না এবং অনেক তো এক্সপেন্সিভ। এবং দেখা যায় যে কমিটমেন্ট করেছে হয়তো একটা নির্ধারিত লিমিটের, কিন্তু বায়না তো আসলে আস্তে আস্তে বাড়ছে, বা বলছে ঠিক আছে আমাকে বেশি দাম একটা দাও, তখন কিন্তু এই জিনিসটা করা আমাদের মোটে উচিত না। আরেকটা হচ্ছে যে আমরা শিশুরা আমরা সবসময় বলি যে আমরাও বলি যে আমরা ভুল থেকে শিক্ষাটা নিব, কিন্তু একটা শিশু যখন কোনো কারণে ভুল করে ফেলে আমরা কিন্তু তাকে অন্যের উপস্থিতি বা অনুপস্থিতিতে সেটা নিয়ে বারবার হ্যাম্পার করতে থাকি, ফলে সে নিজের প্রতি একটু হয়ে যায়, যে কনফিডেন্টটা লুজ হয় এবং বিশ্বাসের জায়গাগুলো, যে মা বাবা অন্যের সামনে আমাকে সম্মান করলো না, তাহলে আমি তখন আমার বিশ্বাসটা হারিয়ে ফেলে এবং তখন তাদের উপর রাগ হয় এবং আমি তাদেরকে ট্রাস্ট করি না। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই দেখা উচিত। আরেকটা হচ্ছে যে বাচ্চারা কিন্তু আমাদেরকে বলে যে কেউ তোমার রোল মডেল আছে কিনা, আমরা কিন্তু বলি। বাচ্চারা অবচেতন মনে অনেক সময় মা বাবাকেও অনেক সময় রোল মডেলও ভাবে, কিন্তু আমরা দেখা গেছে বিশ্বাস ভাঙার মতো অনেক কিছু তাদের উপস্থিতিতে আমরা করছি, যেটা তার উপস্থিতিতে আছে আমি এমন কোনো কথা বলছি সে রিয়্যাক্ট করছে বা সে কনফিউজড হচ্ছে যে বাবা তো আমাকে এটা শিখিয়েছে, মা তো আমাকে, এখন তো সে আরেকজনের কাছে অন্যরকম কথা বলছে আর নিজেই ওটা করছে। এই জিনিসটা যাতে আমরা না করি, কারণ এই বিষয়টা অনেক বেশি, কারণ আমাদের এই জায়গাটা যদি ভিত্তিটা তৈরি করতে পারি তাহলে তারা আমাদের কাছে ওপেন হবে। আমাদের এত বেশি ইনভেস্টিগেশন আমরা যেটাকে বলি যে পুলিশিং, সেটা করতে হবে না, খোলামেলা হবে এবং রেসপেক্টটা যাতে করি তাদের, আর সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। আমি একটু ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ম্যাডাম, আমি অনেক ছোট করে আপনাকে বিষয়টা বলবো। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার মা পাশে বসে আছেন, মা হয়তো বিষয়টা ক্লিয়ারলি আপনার সাথে আলোচনা করতে পারবে না, সেজন্য আমি ওনার বড় মেয়ে আপনার সাথে কথাটা বলে যাচ্ছিলাম। আপনাকে 1 বছর যাবত ট্রাই করছি আপনার সাথে একটু কথা বলবো বলে, অনেক টপিক জমে আছে, বর্তমান সমস্যাটা একটু বেশি, এটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে যাচ্ছিলাম। শিওর, আমরা সবাই শুনছি। হ্যাঁ জি, আমি ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আমার ছোট বোন, আমরা 2 বোন, আমাদের ভাই নাই। তো ছোট বোনের মাস্টার্স পাস করে ফেলছে রিসেন্টলি। তো তার বিয়ের জন্য আমরা অনেক দিকে ছেলে দেখতেছিলাম। তো কিছুদিন আগে একটা ছেলে দেখা হয়েছিল, ছেলেটা মোটামুটি পছন্দ হয়েছে। ছেলেটা পছন্দ হওয়ার পরে তার সাথে রেগুলার কথাবার্তা ছেলেটা বলতো, দেখতাম। আমি অনেকবার না করছি যে বিয়ে না হওয়া পর্যন্ত এত কথা বলার দরকার নাই। তারপর ছেলেটাও ফোন করতো, সেও ফোন করতো, কথাবার্তা হয়েছে। তো হঠাৎ করে একদিন ছেলেটা বলল যে সে বিয়েতে রাজি না। মানে বিয়েটা মানে আমার বাবাই এটা অ্যারেঞ্জমেন্ট করছিলেন। তো ছেলে রাজি না। তখন বুঝতে পারলাম যে আমার বোনকে জিজ্ঞেস করতেছিলাম যে কি ব্যাপার, ও তো তোমাকে বিয়ে করতে এখন কেন রাজি হইতেছে না? তো বলতেছে জানি না, ও তো বললো যে ফ্যামিলির সাথে কথা বলবে বলে এটা এখন বিয়ে ডেট ফিক্স করবে, কিন্তু হঠাৎ করে কেন না করছে বুঝতে পারি নাই। কিন্তু আমি যখন আমার বোনকে বললাম যে তোমার এত কথা বলার তো ওর সাথে দরকার ছিল না, একটু কম কথা বললেই হইতো, বিয়ে ঠিক হইতো, বিয়ে হওয়ার পরে হয়তো বা তোমরা আরো অনেক আলোচনা করতে পারতা, যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো এটাতে গেল, বিষয়টাতে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেল। এখন রিসেন্টলি যতটুকু আমরা জানি, এখন নতুন করে সে একটা ছেলেকে পছন্দ করা স্টার্ট করে দিতে। মেবি 6 মাস হবে, 6 মাস ধরে একটা ছেলের সাথে তার রিলেশন। তো যে ছেলেটার সাথে রিলেশন, সে ছেলেটা অ্যাকচুয়ালি ওর উপযুক্ত না, ইভেন আমাদের ফ্যামিলিরও সে উপযুক্ত না। হ্যাঁ, আমার বাবা মা কেউ এই ছেলেটাকে সাপোর্ট করতেছে না। আর সে যখন ওকে বলি যে তোমার বিয়ের জন্য আমরা কথা বলতে চাচ্ছি, তো বলে কি যে ঠিক আছে বলো, কথা বলো, ভালো ছেলে আনো, আমার তো কোনো আপত্তি নাই। আবার এখন যখন আমরা ভালো ছেলে আনতেছি বিয়ের জন্য, এখন সে বলে না এই ছেলে আমার পছন্দ না, আমি বিয়ে করবো না। বলে যে আমি যে ছেলেটাকে পছন্দ করি তাহলে ওকে কেন তোমরা দেখতেছো না? তখন আমরা পরিষ্কার করে আমার আম্মা আব্বা বলে দিছে যে আমরা ওই ছেলের সাথে তোমার বিয়ে দিব না, কারণ ওর ফ্যামিলি স্টেটাস, ওর অর্থনৈতিক যে স্টেটাস, সব দিক দিয়ে ওর সাথে যায় না। আমার বোনকে তো আমি চিনি ম্যাডাম, ও এত যে অল্পতে সবকিছু মেনে নিয়ে জীবনযাপন করার মতো মেয়ে সে না। হ্যাঁ,
ঠিক আছে। এখন একটা ছেলে, আমরা একটা ভালো ব্যাংকার ছেলে এসব কথা বলা হয়েছে, তো সে বলতেছে কি যে না আমি এখন এই ছেলেকে বিয়ে করব না, আমি যে ছেলেকে পছন্দ করছি ওই ছেলের সাথে আমার বিয়ে দেওয়া লাগে। আবার এটা বলতেছে, আবার হঠাৎ করে আবার এটাও বলে যে তোমরা তো অন্য কোনো ভালো ছেলে প্রস্তাব আমার জন্য আনো না। এই ধরনের মানে তার কথাবার্তা গুলাতে মানে কোনো কিছু যে একটা ফাইনাল কোনো ডিসিশন নেওয়া বা এই ছেলেটাকে সে 8-9 বছর যাবত চেনে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় এরকম না। সে আজকে দেখা যাচ্ছে এই ছেলেটাকে মনে হইতেছে তার জন্য যোগ্য, আবার আর এক সময় মনে হইতেছে ওই ছেলেটা তার জন্য যোগ্য। আমাদের উপর সে ডিপেন্ড করতে পারতেছে না, ডিপেন্ড করে না। কিন্তু তুমি তো বললে যে ওর একটা ছেলের সাথেই কথা হচ্ছে এখন। হ্যাঁ, এখন রিসেন্টলি 6 মাস যাবত ওই ছেলেটার সাথেই কথা হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের প্রশ্নটা কি বলতো? প্রশ্নটা হচ্ছে যে কথা বলাকালীন সময়েও আমার আম্মুকে সেদিন বলতেছে যে আম্মা তুমি তাহলে আমার মামা আবার ব্যাংকে চাকরি করে, বলতেছে যে তুমি তাহলে মামাকে কেন বলো না যে ব্যাংকের কোন একটা ভালো ছেলে দেখতে। এই কথা আমার ছোট মামা, আমার মামা শোনার পরে বলতেছে যে ঠিক আছে আমি তাহলে একটা ব্যাংকের ছেলে দেখি। তো ব্যাংক এশিয়াতে চাকরি করে রিসেন্টলি একটা ছেলের প্রস্তাব সে আসছে বাসায়, ভালো পজিশন ছেলেটা। এখন বলতেছে কি না আমার এই ছেলে ভালো লাগে নাই, আমি এই ছেলের বিয়ে করব না, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে, আমি যে ছেলে পছন্দ করি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তোমার প্রশ্নটা কি আমাদের কাছে? আমার কোশ্চেনটা হচ্ছে ম্যাডাম, আমার বাবা মা এখানে কোনো মতেই বিয়ে দিতে চাচ্ছে না। অ্যাকচুয়ালি এখন যদি এই ছেলেটার কাছে বিয়ে দেওয়া হয় দেখা যাবে ওর চাহিদা অনেক। আমি সেটা বুঝতে পেরেছি, তোমরা ছেলেটাকে যোগ্য মনে করছো না, কিন্তু আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছো? জানতে চাচ্ছি যে এই অবস্থায় আমার বোন কিন্তু মাস্টার ডিগ্রি অলরেডি পাস করে ফেলছে, কিন্তু এই অবস্থায় আমরা আমার বোনকে কিভাবে ট্যাকেল করতে পারি যে এই ছেলেটা থেকে সরিয়ে আনার জন্য। কারণ এতে গিয়ে আমার বোনও কষ্ট পাবে, ছেলেটাও লাইফে সুখী হবে না। সবটাই বুঝতে পারতেছি আমার বাবা মা অর্থনৈতিক অবস্থা যে আহামরি খুব একটা ভালো, তো অনেক টাকা পয়সা দিয়ে ওরে বিয়ে দিতে পারবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, সবই বুঝতে পারছি তোমার তো। হ্যাঁ, তার বাবা, আমার বাবা মা তাকে অনেক টাকা পয়সা দিবে, তার হাজবেন্ডকে টাকা পয়সা দিবে, দিয়ে ওই ছেলের সাথে যে পছন্দ করছে ওই ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিবে। বুঝতে পারছি তোমাদের চ্যালেঞ্জটা একদম পরিষ্কার, তোমার কথা থেকে সব পরিষ্কার হয়েছে। তুমি একটু লাইনে থাকো। ম্যাডাম আর একটা ছোট্ট বিষয় আমি আপনার সাথে, আরেকটা বিষয় আমার পার্সোনাল বিষয়। আচ্ছা, দুটো বিষয় আজকে একসাথে বলো না, আমরা একটা বিষয় নিয়ে শুনি। অনেক কারণ কেন আমি খুব কষ্ট করে আপনার লাইনটা আজকে পাইছি, ভীষণ রকম কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে বলো। আরেকটা বিষয় বললে আবার অনেক বিস্তারিত হয়ে যাবে, তো এটা একটু মাথায় রাখছি। ছোট্ট করে বলতেছি, সেটা হচ্ছে আমার পার্সোনাল বিষয় যে আমার হাজবেন্ড ঢাকায় থাকেন। ওর আমার বিয়ে হয়ে গেছে, 9 বছর হয়ে গেছে, আমার একটা 5 বছরের বেবি আছে। বাট উনি আমাদেরকে নিয়ে ঢাকা থাকার মতো মানে তার অর্থনৈতিক অবস্থা না। আর ওনার বাবা মাকে অনেক রিকোয়েস্ট করছি যে ওনারা ঢাকা চলে যাওয়ার জন্য, ওনারা কখনোই ঢাকা যাবে না, ওনারা ওনাদের বাড়িতে থাকেন। সেই কারণে আমার বাচ্চার পড়াশোনার জন্য আমি আমার বাবার বাড়িতে থাকতে হইতেছে। বাট আমি চাচ্ছিলাম আমার হাজবেন্ডের সাথে থাকবো, কিন্তু ওরও ইচ্ছা যে আমাদেরকে নিয়ে থাকবে। বাট অর্থনৈতিক মানে সমস্যার কারণে আমরা এটা করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে প্লিজ একটু পরামর্শ দেন। তোমার পড়াশোনা কতটুকু? জি, আমার পড়াশোনা মাস্টার্স, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তুমি একটু কাজকর্ম করছো কিছু? হ্যাঁ, কাজকর্ম এখানে আমার বাবা বাড়িতে থাকি, তো এখানে আমি একটা স্কুলে আছি। বাট দেখা গেছে যে আমি চাচ্ছিলাম আমার হাজবেন্ডের কাছেই থাকতে। মানে হ্যাঁ, কিন্তু তুমিও যদি কিছু ইনকাম আর্নিং তোমার থাকে, ইনকাম থেকে কোনো আর্নিং থাকে, তাহলে তো তুমি সাপোর্ট তো দিতে পারবে, অর্থনৈতিক সাপোর্টটা, তাই না? হ্যাঁ পারবো, আমার বাচ্চা ছোট, তো আমি আমার হাজবেন্ডের কাছে যদি চলে যাই তাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে? কত বয়স? 5 বছর। ও আমার বাচ্চার বয়স 5 বছর। 5 বছর তো ছোট না, 5 বছর তো যথেষ্ট বড়। তাহলে বাসায় তো ম্যাডাম আমি একা রেখে যেতে পারবো না, আমার বাসায় রাখার সেই ব্যবস্থাগুলো করতে হবে। এখানে অনেক ডে কেয়ার সেন্টারও আছে, আমরা অনেকেই অনেকভাবে কাজ করছেন, সেই ব্যবস্থাগুলো নিজেই করতে হবে। অর্থনৈতিক ব্যাপারটা তো নিয়ে আমরা কিছু বলতে পারবো না। তুমি একটু লাইনে থাকো, তোমার বোনের ব্যাপারটা নিয়ে যদি একটু লাইনে থাকো। কোনো প্রশ্ন আছে তোমাদের? একটু লাইনে থাকো প্লিজ। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বোন তো মাস্টার্স পাস করেছে, ওনার বিয়ের বিষয়ে আপনারা এতটা আগ্রহী, ওনার কাজের বিষয়ে কি আপনারা আগ্রহী কিছুটা? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ভীষণ রকম আগ্রহী। তাকে আমি ভীষণ ফোর্সও করছি যে ভালো জায়গায় অ্যাপ্লাই করো, চাকরির জন্য অ্যাপ্লাই করো।
সে অ্যাপ্লাই করে কোনো কোনো জায়গায় করে আবার করে না। আমার মনে হয় সে আমার ওর কথাবার্তাতে মনে হয় যদি মানে আমরা একটা ফ্রেন্ডলি কথা বলি, প্লিজ আমার এটা অন্যায় ভাবে নিবেন না, ধরেন ওকে যদি আমার রিলেটিভরা আছে যারা যদি বলে এই তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে তো বিয়ে করতে হবে, এটা আরো 6 মাস 1 বছর আগের কথা বা 1-1.5 বছর আগের কথা, সে তখন আনসার করতো তোমরা বিয়ে করে ফেলো, আমার বিয়ের কথা না তোমরা ঠিক আছে, না, ঠিক বুঝতে আছে। পারছি। তুমি একটু লাইনে থাকো। আর কোনো প্রশ্ন আছে কি? আপনি আপনাদের দুই বোনের বয়সের পার্থক্যটা কত? আমার বোনের বয়সে 5 বছর, আমি ওর 5 বছরের বড়। আর এমনি সবার সাথে আপনাদের পরিবারের সবার সাথে এমনি সম্পর্ক কেমন? এই বিয়ে যদি হ্যাঁ, এই ক্ষেত্রে ম্যাডাম স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, কারণ ওকে আমরা যতটুকু সেভ করে চলি, ওর চাহিদাগুলো যতটুকু আচ্ছা। পূরণ করতে প্রশ্নটা চাই। আরেকটা ছিল, তাই না? যে অন্য আপনার মানে এই বিয়ের সম্পর্কটা বাদ দিলে এমনি মা বাবার সাথে বোনের সাথে আপনার সাথে বা আদার্সের সাথে রিলেশনশিপটা বা সম্পর্কটা কেমন সেটা স্যার, সেটা কি? ইদানিং দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, আচ্ছা। ইদানিং সে ঘরে একদমই ওর time সাথে দেয় না। তোমার না, ওর সাথে তোমার না, তোমাদের পরিবারের পরিবারের সবার সাথে অন্যদের। সবার হৃদ্যতামূলক সম্পর্ক সম্পর্ক আছে আছে। কিনা সেটা প্রশ্ন ছিল। সম্পর্ক সে খুব রিজার্ভ ম্যাডাম, সে খুব আচ্ছা, ও রিজার্ভ। বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, অনেক ওকে। ধন্যবাদ তোমাকে ফোন আচ্ছা। করার জন্য। অনেক ধন্যবাদ। তোমার মা পাশে বসে শুনছেন, আশা করছি তিনিও শুনবেন, আমাদের অতিথিরা কিছু বলবেন এটা নিয়ে। তো আলিয়া বল। প্রথম প্রশ্নটা ওনার যে বোনের কথাটা বললেন, আমার যেটা মনে হচ্ছে কি উনি ইনসিকিউরিটিতে ভুগছেন, যে বিয়েটাকে উনি এতটা, এটা তো একটা পার্সোনাল লাইফের ডিসিশন এবং ওনার ক্যারিয়ার লাইফটাও তো লাগবে। সো উনি যেহেতু মাস্টার্সটা কমপ্লিট করেছেন, সো দুটোকে যদি উনি পাশাপাশি রেখে ইকুয়ালি চালাতে পারেন, আই থিঙ্ক ওটা ভালো হয়। কারণ উনি যেমন বলছিলেন যে একটা ছেলেকে পছন্দ করেছিলেন, সেটেল ম্যারেজের জন্য কথা বলেছেন, ভালো লাগা হয়েছিল, বাট আনফর্চুনেটলি হয়নি বিয়েটা। সো ওই যে সাফোকেশন বা ওই কষ্টের জায়গাটা ফিল আপ করেছেন আরেকজনকে দিয়ে, যে কিনা ওনাদের ফ্যামিলির স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করছে না। সো এখানে আমার কাছে যেটা মনে হয় যে উনি ডিসিশন মেকিং অনেক বেশি তাড়াহুড়ো করছেন, এবং ফ্যামিলিও কিন্তু ওনাকে প্রেশার দিচ্ছেন যে আমরা ব্যাংকার ছেলে এনেছি, ওয়াই নট তুমি এটা করো। এবং উনিও কনফিউজ, উনি নিজে পছন্দ করছেন একজনকে, আবার বলছেন আমার জন্য বিয়ে নিয়ে আসো, তাই না? তো আমার যেটা মনে হয় কি উনি যদি পাশাপাশি ওনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে মিলিয়ে না ফেলেন এবং দুটোকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান, এবং পার্সোনাল লাইফের এই বিষয়টা তো ভেরি ইম্পর্টেন্ট। সো উনি এখানে এত তাড়াহুড়ো করে একটা বিয়ে করেই ফেলতে হবে এবং এখনই সারা জীবনের সম্পর্ক, সারা জীবন একসাথে থাকতে হবে, একটু তো ভাবার দরকার আছে, তাই না? আমার মনে হয় ওনাকে একটু স্পেস দেওয়া দরকার। ফ্যামিলি থেকেও চাপটা একটু অতিরিক্ত দিয়ে ফেলছে যে তোমাকে এখনই করতে মানে হবে। বোনটা কিন্তু কনফিউজড মনে হচ্ছে না, বোনটা যেটা হচ্ছে যে শি ইজ কিলিং টাইম। মানে ও যে ছেলেটিকে ভালোবেসেছে ও ছেলেটিকে বিয়ে করতে চাচ্ছে, বাট শি নোজ যে ফ্যামিলি এখানে বিয়ে দেবে না। দেবে না। তো ও যেহেতু ওরা মানে প্রস্তাব আনছে, ও বলছে প্রস্তাব আনতে থাকো, ও ঠিক করেছে প্রস্তাব আনলে আমি নাকচ করে দিব, ফাইনালি এই ছেলেটাকে ওরা বাধ্য হবে এই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে, এরকম একটা স্ট্র্যাটেজি মনে হয় ও নিয়েছে আর কি। হ্যাঁ, স্ট্র্যাটেজি নিয়েছে, প্লাস ওনার বোন কিন্তু বলছে যে আমি আমার বোনকে চিনি, ও এরকম অবস্থা অ্যাডজাস্ট করতে পারবে না। সো অনেক সময় ম্যাডাম এরকমটা হয় না যে আমি আমাকে চিনতে পারছি না, আমার কিছু ইনফেরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে, সেটার কারণে আমি অন্য একটা বিহেভিয়ার দিয়ে সেটা ঢাকার চেষ্টা করছি। হ্যাঁ, যাই হোক, আমরা অবশ্য এগুলো গেস ওয়ার্ক করছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মনে হচ্ছে যে মানে ওরা তাড়াহুড়ো করছে, আর একটু সময় দিতে সময় পারে। দিতে একটু হবে, বলে সময় যে দেওয়া একটা দরকার। ফোন জি। আছে মাকসুদ, ওটা নিয়ে Okay, আমি তোমার কাছে ঠিক আছে। দুটো ফোনের উত্তর একটু প্রথমে নেব, তারপরে আলিয়ার কাছে যাব। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপা, আমার কিছু সমস্যার জন্য আমি আপনাদের হেল্প চাচ্ছি। শিওর। আমার রানিং 5 বছর হয়, আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায়। 5 বছর আগে ডিভোর্স হয়েছে? জি জি। আচ্ছা। তো 5 বছর ধরে ওখানে আমার একটা ছেলে একটা মেয়ে আছে। হুম। মেয়ের বয়স বর্তমানে রানিং 15 চলতেছে। হুম। তো 5 বছর ধরে আমার ছেলে মেয়ে দুজনের একজনের সাথেও তারা কেউ আমাকে কন্ট্যাক্ট করতে দেয় না। আমি হ্যাঁ, যখনই ফোন দিই, মানে ছেলে যোগাযোগ মেয়ে করতে দুজনেই দেয় না। হাজবেন্ডের কাছে, এক্স হাজবেন্ডের কাছে রয়ে গেছে? হ্যাঁ, ওদের সাথে হ্যাঁ দুজনেই। ছেলের বয়স কত? ছেলের বয়স 11 চলছে। আচ্ছা, মানে 5 বছর আগে ডিভোর্স হয়েছে, মানে মেয়েটির তখন 10 10 ছিল আর ছেলেটির হ্যাঁ, তখন হ্যাঁ, 6 ছিল। হুম হ্যাঁ। হুম। তো তারপর থেকে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ওরা কোনোভাবে আমাকে যোগাযোগ করতে দেয় না। হুম। তো এই প্রায় মাসখানেক আগে আমার মেয়েটা খুব রিস্ক নিয়ে লুকায় আমার কাছে কথা বলে। হুম। তো এটা নিয়ে ওর ফুটো মাদ্রাসায় ভর্তি করাই দিছে, তো ওখানে মাদ্রাসায় পরে মাদ্রাসা থেকে আমাকে লুকায় ফোন দেয়।
তো আমার সাথে যখন ফোন দেয় আমি ওর সাথে প্রায় 2 দিন পরপরই বা প্রায় কথা হয় আমার সাথে। তো এটা যখন জানাজানি হয়ে যায় আমার মেয়েটার উপরে খুব ওরা চাপ সৃষ্টি করে আচ্ছা, যে কেন আমার সাথে ও কথা বলে বা আমার সাথে কখনো কথা বলতে পারবে না, আমার সাথে কখনো দেখা করতেও পারবে না। সেটা কেন বলো তো, কি কারণে ওরা এরকম করছে? এটা অ্যাকচুয়ালি আমি তার কাছ থেকে চলে আসি তার কিছু কিছু কারণে। আচ্ছা, আমাদের আচ্ছা, বিয়েটা আমরা নিজেরা করি। তা আমার বাবা মা আমাকে শুরু থেকে মেনে নেয়নি। তো আচ্ছা, তার আচ্ছা, কিছু কিছু সমস্যার কারণে যখন আমি আমার বাবা মাকে খুলে বলি সমস্যাগুলা, তখন আমার বাবা মা আমাকে রেখে দেয়। আচ্ছা, আরেকটা আচ্ছা, কথা হচ্ছে যে আমার মেয়েটা যখন হয়েছে ওর 2-2.5 মাস বয়স, তখনই আমার বাবা আমাকে রেখে দিতে চাইছিল। আমি তখন থাকিনি যে আমার এতটুকু একটা বাচ্চা, ওকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব বা ওকে রেখে আমি থাকতে পারবো না। তো সেই জন্য আমি তার সংসারটা করি। তো করলো তার যে টর্চারিং গুলা আমি সব দিকে মিলে আমি থাকতে পারিনি। তো যখন আমার কখন থেকে টর্চার করছিল? বিয়ের পরপরই? বিয়ের পরপরই, হ্যাঁ বিয়ের পরপরই সে এটা সেটা নিয়ে আমার কিছু হলে আমার গায়ে হাত তুলতো। মানে সেটা বিয়ের কতদিন পর থেকে? বিয়ের প্রায় 2-3 বছর পর থেকে, আমার মেয়েটা হওয়ার পর থেকে এগুলা বেশি করতে শুরু করলো। মেয়েটা 3 বছর পরে মেয়েটা আচ্ছা, হলো। তো তারপরে আবার একটা ছেলে আনলে কেন? একটা ছেলে আমি মাঝে সে একটু মানে হুজুর টাইপ হয়ে গেছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাবলিগ করতো। তো তখন ভাবছি যে হয়তো সে ভালো হয়ে গেছে, একটু মানে আচ্ছা, নরমালে চলে আসছিল। আচ্ছা, তো ভালো হয়ে গেছে ভেবেই যখন কনসেপ্ট করি আমি আর বেবিটাকে কিছু করিনি, নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরেই সে পরবর্তীতে দেখি সে রাতের পর রাত বাহিরে, বেশিরভাগ বাহিরে হ্যাঁ কাটায়। ঠিক আছে, তো বুঝতে তখন- পেরেছি। আজকে তোমার হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, তোমার জায়গাটা যেটা বললে যে ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওরা তোমাকে আর ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, মেয়েটি লুকিয়ে লুকিয়ে তোমার সাথে যোগাযোগ করছে। তো আমাদের কাছে আজকে মেইনলি কি জানতে চাইছো বলো তো? আমি জানতে চাচ্ছি আমার মেয়েটা যখন আমার সাথে যোগাযোগ করছে, আমার মেয়েটা আমার কাছে আসার জন্য খুব কান্নাকাটি করছে, আম্মু আমি তোমার কাছে যাবো, আমি তোমার কাছে থাকবো। তো আমি ওকে নিয়ে আসার জন্য কি করলে আমি ওকে আমার কাছে নিয়ে আসতে পারবো বা আমি কি আনতে পারবো। আর আরেকটা কথা বলি যে ওর বাবা একটু নেশাগ্রস্ত। 1 বছর কি 1.5 বছর হয় সে 3 মাস জেল খেটে তারপরে আসছে। সে ইয়াবা সহ ধরা পড়ছিল, 3 মাস সে জেল খেটে আসছে। আর তার ফ্যামিলিটাও অত ভালো ফ্যামিলি না, যার জন্য আমি বিশেষ করে সরে আসা। এখন তুমি কিছু করছো, কাজকর্ম করছো? আমি কাজকর্ম বলতে আমি একটা ছোট কিন্ডারগার্টেন স্কুলে জব করি। ওকে, তো খুবই ভালো যে তুমি নিজেকে ব্যস্ত রাখছো। এবং তুমি আবার বিয়ে টিয়ের কথা কখনো ভাবোনি? না, যে আমি বিয়ের কথা ভাবিনি তা না, আমার ফ্যামিলিগত ভাবেই গত 3 বছর আগে আমাকে বিয়ে দেওয়া হয়। আমি বর্তমান হাজবেন্ডের কাছেই আছি। ওকে, তোমার এখন আরো সন্তান আছে? না, এই সংসারে আমার কোনো সন্তান নেই। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে মেয়েটি যে আসতে চাইছে ওকে কিভাবে আনা সম্ভব, তাই তো? জি। সেটা তো অনেকটা আইন আদালতের ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে কি? আমার একটা প্রশ্ন আছে, আপনার যে বর্তমান হাজবেন্ড সে কি ইন্টারেস্টেড আপনার আগের ঘরের সন্তান যদি আসে? জি, ও সবসময় বলে যে যদি মেয়েটা তোমার বড় হয়ে গেছে, এখন ওর তোমার সাপোর্টের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি মেয়েটাকে নিয়ে আসতে চাও, আমি সম্পূর্ণ সাপোর্ট ওকে দিব, সমস্যা নেই। সে আমার মেয়ের মতো করে আমার কাছে থাকবে। তার মানে পারিবারিক সম্মতিটা আছে। এবং এবং আমার আইন বাবার বাড়ি থেকেও সে সম্মতি আছে। আমার যেমন আমার বড় ভাইয়া বলছে যে আগে যাই হোক না কেন, এখন যদি ও আসতে চায় তাহলে ও তোমার কাছে না থাকুক, আমাদের কাছে থাকবে। না, তাছাড়া এখন আইন কিন্তু বলে যে মেয়েদের বয়স 18 হওয়া পর্যন্ত মার কাছে থাকার কথা ডিভোর্স হয়ে গেলে। তোমার স্বামী কি আবার বিয়ে করেছেন? হ্যাঁ, আমার পরে 3টা বিয়ে করছে। 3টা? হ্যাঁ, তাহলে তোমরা যেহেতু এখন 3টা করেছে সেটা হয়তো আরেকটা ইস্যু, কিন্তু তোমরা যেহেতু দুজনেই বিয়ে করেছো, কাজে দুজনেরই কিন্তু বিয়ে হয়েছে। মানে একজন বিয়ে না করলে আবার আইন অন্য কথা বলে। কিন্তু সে বিয়েটা কিন্তু আমার আগে করছে, আমি হ্যাঁ, ওর সাথে রাগ করে সেটাই বাবার তো। বাড়ি তোমার চলে কিন্তু যাওয়ার আইন পরে- কিন্তু তোমার পক্ষে আছে। তুমি কোন আইনজ্ঞের সাথে কথা বলেছো কি? না, আমি বলিনি, কিন্তু ওরকম প্রস্তুতি নিয়ে আসছি যে আমি হ্যাঁ, বলবো। তুমি আইনজ্ঞের আরেকটা সঙ্গে বিষয় কথা যে বলো। আমি একটু অসুস্থ, মানে একটু না, ভালো অসুস্থ। তো
তো কিছুদিন আগে আমি ওর বাবাকে খুব রিকোয়েস্ট করি তো অন্তত 3-4 দিনের জন্য ওকে, ও যেহেতু খুব কান্নাকাটি করে আমার জন্য, তো আমার কাছে ওকে 3-4 দিনের জন্য দেন, আমিও খুব অসুস্থ, ওকে খুব দেখতে ইচ্ছা করে, তো আমার কাছে 3-4 দিন থাকুক। কিন্তু সে কিছুতেই আমার কাছে দিবেও না, আমার সাথে দেখাও হ্যাঁ মানে তোমাকে, তুমি যেহেতু চলে গেছো তোমাকে একটা মানে পানিশমেন্ট দেওয়ার মতো করছে। একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে? ঠিক আছে। আমরা একটু আলোচনা করছি। আমার মনে হয় তুমি আইনের সাহায্য নিয়ে অবশ্যই ওকে আনতে পারো, কিন্তু সেটা আইনজ্ঞ তোমাকে ভালো পরামর্শ দিতে পারবেন। তারপরে ওদের কিছু আমি দেখছি অতিথিদের কিছু বলার আছে কিনা। মাকসুদ, তুমি আগের ফোনটা নিয়ে যদি কিছু বলতে চাও। হ্যাঁ, আগের যেটা আমার কাছে মনে হয়েছে যে ওনারা কিন্তু একটা কথা হয়তো বারবার যেভাবে বলছিল যে আমরা বোনকে এটা বলছি ওইটা বলছি, ওর একটা মানে সবাই হয়তো বা প্যারেন্টের ভূমিকায় পালন করছে, বাট তার যে একটা নিজস্বতা আছে, আমার মনে হয় যে সেও যদি কনফিউজ হয়ে থাকে তা বসতে পারে, বসে তার সাথে লাইফের অনেক বিষয় আছে এবং মাত্র গ্রাজুয়েট মানে মাস্টার্স কিন্তু করেছে। বসলে যদি ওরা উপদেশ দিতে থাকে সেটাই, ওকে না শুনে সেটাই তাহলে লাভ বলছি, হবে না। যে একতরফা যদি বলতে থাকে বারবার বোন যে কিন্তু সবাই কিছু কিন্তু শুনবে বলছে না। যে ওকে মানে সবার একটা অ্যাগ্রেসিভ ইয়ে, যে সে কেন বুঝতে পারছে না, আমরা এত বোঝাচ্ছি, আসলে টোনটা এটা হলে সে কোনোটাই বুঝবে না, কারণ সে এখন মানে অ্যাডাল্ট এবং মাস্টার্স করেছে, তো তার তো একটা নিজস্বতা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা আসলে শুনতে হবে যে সে কি বলছে, তাকে বুঝতে হবে। অত চাপিয়ে দেওয়ার একটা ট্রেন যে বিয়ে দিয়ে দিব, আমরা পছন্দ করছি, তুমি এটা দেখো, এবং বারবার একটা বলছে যে ওর পছন্দ কিন্তু ছেলে হয়তো বা স্ট্যাটাস, কিন্তু একটা তো পছন্দ। এবং আরেকটা যে কথাটা বলছিল যে তুমি কেন এত কথা বললে, জেনে গেল এই জন্য সম্পর্ক ভেঙে গেল, কিন্তু এটা তো বেটার, কারণ সে যখন বিয়ের আগেই যে আগেই হয়েছে যেহেতু একটা। সে যে যাকে গ্রহণ করতে পারে, একটু কথা শুনেই যে রাগ হয়ে গেল, এবং এটাকে পজিটিভ হিসেবে দেখা এবং তাকে সেই রিইনফোর্স করে না তুমি ঠিক ভালো করেছো যে আগে কথাবার্তা বলে এটা হয়নি, তো ওর যে অনেক পজিটিভ রয়েছে ওনারা কিছুই হয়তো বা দেখছে না। আমি বলবো যে ওর আপনার বোন বা মা হিসেবে মেয়ের যে পজিটিভ দিকগুলো সেটাও আমরা দেখি, এবং বিয়ে কিন্তু একমাত্র বিষয় না, একদম। কারণ সে যদি নিজেকে এস্টাবলিশড করে, এখন যদি আমরা বলি যে ঠিক আছে তুমি পছন্দ করেছো, তুমি নিজে এস্টাবলিশড হও, ওকে এস্টাবলিশড হতে বলো, তারপরে তোমরা করো, সেইটা একটা তাদের দ্বন্দ্ব যে ও তো যোগ্য না, তো সেই মানে আরো জায়গাটা কিন্তু সময় নিতে বলা যেতে পারে, মানে তাড়াহুড়ো না করে একটা একটা করে ছেলে নিয়ে আসছি, সম্পর্ক নিয়ে হ্যাঁ, আসছি, এটা- ও নাকচ করে দিচ্ছে, ব্যাপারগুলো কেমন হচ্ছে না? একটার পর এটা একটা তো- সে তো একটা শ্বাস নেওয়ার মানে নিঃশ্বাস যেটা বলি যে একটু ভাববে, সেই জায়গাটা তো নাই। অনেক আসলে কিছু বারবার বলছে। ওনারা কিন্তু একটা কথা বলছিলেন, মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, সো ওরা বয়সের ক্ষেত্রেটা হয়তো বেশি চিন্তা করছে, বাট ওটা যদি একটু পজিটিভ ভাবে চিন্তা করা যায় তাহলে চাপটাও কমে আসবে এবং সঠিক ডিসিশনটাও নিতে পারবে। সেটাই। আর যেটি এখন যে বন্ধু ফোন হ্যাঁ, করেছিলেন এটা আমাদের, তো- ওকে আমি বললাম যে আইনের পরামর্শ নিয়ে সেটাই decision-টা আমার কাছে নিতে। মনে হয়, যেহেতু একটা জায়গা রয়েছে ক্ষেত্র, এবং এটা অনেক ধরনের সুযোগ রয়েছে ওনার, বিশেষ করে মেয়েকে তার কাছে আর আনা, মেয়েটি এবং আসতে চাইছে তো হ্যাঁ, আদালতের কাছে, কিন্তু গেলে গেলে। মেয়ের ইচ্ছেটা যখন গুরুত্ব জানবে, দিবে। মেয়ের সেটা ইচ্ছেটাকে আর এবং গুরুত্ব কিছু দেবে। কনসার্ন বাবা যে বলেছে মানে ড্রাগ নিচ্ছে, নেশাগ্রস্ত, জেলও খেটেছে, ওর জন্য তো সিকিউরিটির একটা বিষয় হ্যাঁ, আছে, হ্যাঁ, definitely। এবং সে অ্যাডোলেসেন্ট পিরিয়ড পার করছে, খুবই 15 ভালো years, point এটা। সেটা বিবেচনা করে ওনার খুব দ্রুতই একজন মেয়েটিকে lawyer-এর আসলে সাথে- এরকম একটা ওই বয়সের হ্যাঁ। মেয়েকে বাবার কাছে রাখাটাও তো ঠিক না, কারণ বাবা তো শেল্টারটা দিতে পারছেন না দিতে ওকে ঠিক পারছেন মতন। না। আর এখানে তো আমরা যে- একটা ফোন নিচ্ছি, তারপরে আলিয়ার জি। কিছু বলার থাকলে বলো। সরি, আমি তোমাকে ইন্টারাপ্ট না করলাম। না না, ওই যে ফোন করতে পারে আইন ও সালিশ কেন্দ্র বা ওই ধরনের সেটাই। সংস্থাগুলো, আইন সালিশ কেন্দ্রে ফোন করতে পারেন ভদ্রমহিলা। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। একটু জোরে বলতে হবে যে। আমার একটি সমস্যার জন্য হ্যাঁ, শুনছি, বলো এবার, এখন শোনা যাচ্ছে। মানে একটু সূচিবাই সমস্যা আছে। সুচিবাই, আচ্ছা। আমি অনেক মানসিক ডাক্তারও দেখাইছি, হুম, কিন্তু ভালো হয়নি এটা। আচ্ছা। কিন্তু মানসিক ওষুধগুলো আমি যখন খাই তখন ওটা সাইড ইফেক্ট হয়, তো সেজন্য আমি ওগুলো বাদ দিয়েছি। কোনটা? সরি, সাইড এফেক্ট Side effect হয়। ওষুধের সাইড এফেক্ট, আচ্ছা। এই জন্য বাদ দিয়ে হ্যাঁ, দেয়। মানে মোটা হয়ে যায় খুবই, তারপরে পায়খানার কষ্ট হয়, হুম, উঠান আমার কষ্ট হয় চলাফেরা করতে, মানে ওয়েট বেড়ে যায় খুবই। আচ্ছা। এর জন্য খুব মানে এই ওষুধটা কন্টিনিউ করলে আবার আমার স্মরণ শক্তিও কমে যায়, মানে আমি ভুলে যাই। তোমার বয়স কত? আমার বয়স 35 বছর। 35 বছর। আর কবে থেকে রোগটা তুমি টের পাচ্ছ? এই রোগটা আমার 10-12 বছর হবে। 10-12 বছর ধরে হচ্ছে। ওকে। কিছু কি মানে মানসিক চাপমূলক কোনো ঘটনা ঘটেছিল তখনও? না, তখন মানসিক চাপমূলক কোনো ঘটনা নাই, কিন্তু আমার সব কিছু খালি নাপাক নাপাক মনে হয়, মানে একদিন বারবার মানে আমার জিনিস কেউ ধরলে আমি সেটা নিতে পারি না। হ্যাঁ, সেটা বুঝেছি। তোমার উপসর্গগুলো না বললেও হবে। তুমি মানে আগে কি খুঁতখুঁতে ছিলে নাকি 10-12 বছর? ছোটবেলা থেকে না, আমি পরিষ্কার ছিলাম,
কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না। আচ্ছা আচ্ছা, ওকে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে তুমি ওষুধ খাচ্ছ, ওষুধ ছেড়েও দিচ্ছ, এখন তুমি কোনো ওষুধ খাচ্ছ না? না, আমি ওষুধটা কন্টিনিউ করতে পারছি না সাইড ইফেক্টের জন্য। ওকে, কি 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 সাইড এফেক্ট হচ্ছে? একটা তো বলে ওয়েট বেড়ে যাচ্ছে, আর স্মরণ শক্তি কমে যায়। স্মরণ শক্তি কমে যাচ্ছে, কমে যায়। স্টুল পাসে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, Students. কনস্টিপেশন হচ্ছে। ডাক্তাররা কন্টিনিউ করতে বলে, কিন্তু আমি তো কন্টিনিউ করতে পারি না। তুমি কোনো সাইকোলজিক্যাল হেল্প কখনো নাওনি? সাইকিয়াট্রিক হেল্প তো নিয়েছো, সাইকোলজিক্যাল হেল্প কখনো নাওনি? না, আমি মানে মানসিক ডাক্তার দেখাইছি আর কি। হ্যাঁ, মানে যারা সাইকোথেরাপি বা কাউন্সিলিং করেন তাদের সঙ্গে। আমাকে এক ডাক্তার বলছিল সাইকোথেরাপি করতে, হ্যাঁ, কিন্তু আমি সাইকোথেরাপিটা করিনি। কেন করনি? যে ওটা কোথায় করলে ভালো হবে এটা সম্বন্ধে তুমি বুঝতে পারোনি, ডাক্তার তোমাকে বলেও দেননি কোথায় যেতে হবে, তাই তো? না, কোথায় যেতে হবে এটা বলেনি। আচ্ছা, উনি হয়তো চিন্তা মানে এটা হয়তো ভেবেছেন তুমি খুঁজে নেবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার একটু সাইকোথেরাপি তো এখন তোমার প্রশ্ন হচ্ছে যে কিভাবে তুমি সুস্থ হবে, তাই তো? আচ্ছা, অনেক ভালো প্রশ্ন, একটু লাইনে থাকো। কোনো আমার প্রশ্ন একটা আছে? ইয়েছে যে মানে আপনি এমনি কোথায় থাকেন আপনি? আমি ঢাকার বাইরে থাকে কিনা? জি, সৈয়দপুর সৈয়দপুর, নীলফামারী। আর এমনি জাস্ট আপনার পরিবারে মা বাবা অন্য কারো কি আছে না আপনার এটা একাই? না না না, এটা আমার একা। আকার, আচ্ছা ঠিক আছে। আর আর তুমি ম্যারিড তো না? জি ম্যারেড। আচ্ছা, সন্তান আছে কি? জি, আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ওরা রাগ করে তোমার উপরে? হ্যাঁ, রাগ করে, মানে সবাই খুব বিরক্ত হয়ে যায়। সবাই তোমার উপরে বিরক্ত? হাজবেন্ডও বিরক্ত? হাজবেন্ড মানে সবাই বিরক্ত, আচ্ছা, মানে আমি ঘরে কাউকে ঢুকাতে পারি না, কেউ হ্যাঁ, করতে পারে না, এরকম সেটাই। সমস্যা। আলিয়ার মানে প্রশ্ন আছে? একাকিত্ব একটা জীবন হয়ে গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি এখন জানতে চাইছেন যে আপনি মেডিসিন ছাড়া এটা ট্রিটমেন্ট করতে পারবেন কিনা? জি জি, আমি এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, ওকে, কারণ মেডিসিনও খেতে চাচ্ছে না, সাইড হ্যাঁ, এফেক্ট সাইড হচ্ছে। এফেক্টের জন্য। অনেক অনেক ধন্যবাদ, তুমি নিজে নিজে আমাদেরকে চিন্তা করে ফোন করেছো। তুমি একটু শোনো আমাদের অতিথিরা কি বলেন। আলিয়া, অ্যাকচুয়ালি উনি তো জানতে চাইছেন যে মেডিসিন ছাড়া পসিবল কিনা, কিন্তু ওসিডি উনার 10-12 বছর ধরে এবং যে সিভিয়ারিটিটা চলে এসছে এবং উনি কোনো সাইকোথেরাপিও নেননি, সেটা আপাতত যেটা বলা যায় যে মেডিসিন ছাড়া তো এই মুহূর্তে পসিবল না। মেডিসিন তো পাশাপাশি লাগবে, প্লাস সাইকোথেরাপিটা নিয়ে দেখা যেতে পারে যে তার ইমপ্রুভমেন্ট কতটা করা সম্ভব। সো ওসিডির ট্রিটমেন্টটা তো অনেকগুলো সেশন লাগে এবং লং টাইম একটা মেডিকেশনও থাকতে হয়। সো সাইড ইফেক্টগুলো কিন্তু যা যা উনি বললেন, লাইক কনস্টিপেশন, ডিমেনশিয়া এবং যে উনি মোটা হয়ে যাচ্ছে, এগুলো খুব কমন কথা পেশেন্টরা বলে থাকেন। ওটাও কিন্তু কন্ট্রোল করার উপায় আছে, সেটা উনি ওনার সাইকোথেরাপিস্ট যিনি আছেন বা সাইকোলজিস্ট যিনি আছেন তার সাথে কথা বলে ডিল করে নিতে পারেন যে প্রবলেমগুলো বা সাইড ইফেক্টগুলো আমি কিভাবে মিনিমাইজ করব, এবং পরবর্তীতে যদি ওনার ওয়েট ইমপ্রুভমেন্ট গেইনটা হয়। কিভাবে মিনিমাইজ করবে? এটা ম্যাডাম অনেক পেশেন্টই বলে থাকে যে আমাদের ক্ষুধা লাগে এবং আমাদের খাবারের পরিমাণ বেড়ে যায়। সেখানে কিন্তু আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনি কোন খাবারগুলো খেলে ফ্যাটটা অ্যাড হতে পারে। লাইক এটা আসলে যারা ডায়েটিশিয়ান তারা বেশি হেল্প করতে পারবে, এবং কোন খাবারগুলোতে আপনাকে এনার্জিও দিবে প্লাস পেটটাও ভরবে। প্লাস আরও তো আছে যে এক্সারসাইজ আছে যা তাকে ওয়েট গেইন হবে না, হয়তো উনি ম্যানেজ করে নিতে পারবেন। আর ডিমেনশিয়ার বিষয়ে যেটা বললেন, ওনার যে এইজ 35, সেটাতে কিন্তু ডিমেনশিয়া এমনি ফিজিক্যালি আসবার কথা না। সো এইটা হয়তো ওনার স্ট্রেস লেভেলটা অনেক বেশি, ডিমেনশিয়া তো আমরা না বলি, আমরা হ্যাঁ, ভুলে dementia যাচ্ছি। আরেকটা হ্যাঁ। টপিক হয়ে যাচ্ছে, So, মানে ভুলে স্মরণ যাচ্ছে, শক্তিটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। না, মানে ওনার মনে রাখতে ফরগেটফুলনেস পারছে না। হচ্ছে আর কি। হ্যাঁ, সো আমার এটা আসলে আরো বেশি জানলে বা কাউন্সিলিং এর পর্যায়ে এটা আরো ভালো জানা যাবে। কিন্তু ওনার যে ভুলে যাওয়ার সমস্যা, এটা সাধারণত স্ট্রেস থেকে হবার কারণ আছে, যে উনি অতিরিক্ত এটা নিয়ে অবসেসড হয়ে আছেন। সো ওনার যে জরুরি বিষয়গুলো উনি ভুলে যাচ্ছেন, অবসেসড হয়ে আছে, প্লাস ওর বললো আমি একাকিত্বের সমস্যায় ভুগছি, ভুগছি। কারণ ফ্যামিলি কিন্তু সবাই ওকে রিজেক্ট করছে। তো করছে। সেখান থেকে কিন্তু অনেক ভয় লাগে যে মানে ওরা কি আমাকে ছেড়ে চলে যাবে কিনা, স্বাভাবিক। আমার হাজবেন্ড কি আমাকে ছেড়ে মানে ভিন্ন কিছু চিন্তা করবে কিনা, এই যে তার একটা ভয়, একটা insecurity সেই ঢুকে ভয়টা গেছে। থেকে কিন্তু স্মরণ শক্তির কিছু উপরে ওটা প্রভাব পড়ে থাকতে প্রভাব পারে। পড়তে পারে। এবং আরেকটা যেটা উনি বলেন কনস্টিপেশন, সো উনি কিন্তু ওনার ফুড হ্যাবিটটার কথা আমরা আলোচনা করতে পারিনি। সো ওনার ফুড হ্যাবিট কিরকম এবং ওনার ফ্যামিলিতে ফুড প্রসেস করার সিস্টেমটা কি, সেটাও কিন্তু জানা হয়নি। এটা যে মেডিসিনের কারণে হচ্ছে ওটা শিওর হওয়া যায়নি। সো এই বিষয়গুলো এবং সম্পূর্ণটা মেডিসিনের কারণে হলেও তো মানে যেসব
ফাইব্রাস ফুড যদি বেশি হ্যাঁ, খায় হ্যাঁ। সেটাও তখন ম্যানেজ সেটাও করা যায়। manage ম্যানেজ করা করা যেতে পারে। সো উনি যেহেতু কখনো কাউন্সিলিং এ যাননি, সো ওনার আদার সাইডটা তো অফ হয়ে আছে, অ্যাবসেন্ট হয়ে আছে। দুটো ট্রিটমেন্ট যখন পাশাপাশি চলবে তখন আমরা বুঝতে পারবো যে এটা কতটা ইমপ্রুভমেন্ট করা তাহলে যেতে পারে। আপাতত ও যদি ওষুধের প্রতি ওর একটা অনীহা সৃষ্টি হয়েছে, ও প্রথমে সাইকোথেরাপিস্টের কাছে যেতে পারে। সাইকোথেরাপিস্ট ওর সঙ্গে কাজ করতে করতেই কিন্তু এই কথাগুলো বলে এডুকেট করে সাইকো এডুকেশনগুলো Suggestion দেবার দিয়ে। ফলে ওর কিন্তু তখন বুঝতে পারবে যে বুঝতে পাশাপাশি পারবে। দুটো কেন দরকার। কারণ আমরা অনেক সময় ক্লায়েন্টদেরকে মোটিভেটও করি ওষুধ নেবার জন্য, এবং ওষুধের যে মানে ওষুধের উপরেও যে কিছুটা ইয়ে করা যায়, রিভিউ করে আবার রিভাইজ করে করা চেঞ্জ যায়, করা যেতে change পারে, করা সেই যায়। জায়গাগুলো আমরা এডুকেট Dose করলে change তখন করা। কিন্তু ওরা কিছুটা Convince মোটিভেটেড হবেন। হয়। সো আপাতত আমার মনে হয় যেহেতু একটা ওষুধের উপরে একটু একটা অনীহা তৈরি চলে হয়েছে, আসছে। আপাতত সাইকোথেরাপিটা নেওয়া শুরু করুক, সো দ্যাট সাইড বাই সাইড পরেও মানে করতে ওষুধের ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারে উইথ দ্য হেল্প অফ দ্য সাইকোথেরাপিস্ট, তাই তো? হ্যাঁ, সেটা হলে সবচেয়ে ভালো সো মাকসুদ, একটু পরে একটা ফোন নিয়ে তোমার কাছে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। একদমই আমি আমার হাজবেন্ডের ব্যাপারে এমনকি আমার বেবির ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আমার বিয়ে হয়েছে আজকে 19 বছরের উপরে হয়ে গেছে। আচ্ছা, আমার একটা বেবি আছে, ক্লাস 10 এ পড়ে। ওকে। ক্লাস 10-এ তো বেবি Baby। না, ও তো বয় হয়ে গেছে। বয় না গার্ল? হ্যাঁ, ছেলে, আমার ছেলে। আচ্ছা, হি ইজ এ বয়, নট এ বেবি। আচ্ছা, সরি। আচ্ছা, সো 10 বছরের একটা ছেলে আছে তোমার, বলো। ক্লাস 10 এ পড়ে। Class 10 হ্যাঁ, পর। আমার ও, হি ইজ এ ছেলেটা স্টুডেন্ট অফ ক্লাস 10। 10 ওকে, তো আর এখন তো ম্যান হয়ে যাবে কতদিন পর, বলো। হ্যাঁ, সেটাই আর কি। প্রবলেমটা হচ্ছে কি, আমার হাজবেন্ড বিয়ের পর থেকে কয়েক বছর খুব ভালো ছিল। আমার বিয়ের 5 বছর পর আমার মানে বেবি হয়। তো ভালো ছিল, খুবই ভালো ছিল, কিন্তু তার সম্পর্ক খুবই ভালো ছিল। বাট হঠাৎ করে সে মানে আমাকে সন্দেহ করা শুরু করে। আচ্ছা, সে সবসময় সন্দেহ করতো, মানে আমি যদি বাসায় একা থাকি তো আমার মার বাসায় গেলেও সে সন্দেহ করতো যে কারোর সাথে চলে গেছি বা কারোর সাথে রিলেশন করতে, এরকম সন্দেহ করতো। ছোটবেলা থেকে আমার ছেলে আর কি এগুলো সব দেখতো, মানে সে ঘরে চিল্লাচিল্লি, মারামারি, এই ধরনের অনেক কিছু করতো। তো সেটা আমার বেবি ছোটবেলা থেকে দেখে। যে আমার গায়ে হাত তোলাও সেটাও সে দেখে আর কি। এখন ছোটবেলা থেকে আমার ছেলেটা মানে ওই চাপা হতে 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 এখন এরকম হয়েছে যে সে কোনো কিছু আর ইয়ে করতে পারে না, প্রেশার নিতে পারে না। অ্যাকচুয়ালি যখন সে ক্লাস 9-এ ভর্তি হয় তখন তাকে জোর করে তাকে সায়েন্সে ভর্তি করানো হয়। সে সায়েন্সে ভর্তি হতে চায়নি, তাকে জোর করে সায়েন্সে ভর্তি দেওয়া হয়। তো তারপরে সে ওইটা কন্টিনিউ করে, মানে পড়াশোনা কন্টিনিউ করে, সে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু এখন সে মানে তার মানসিক একটা প্রবলেম হয়ে যায়। তো সে মাথার ভিতরে কোনো চাপ নিতে পারে না। মানে ঝগড়াঝাটি হয় বা কোনো কিছু হয়, আচ্ছা, তখন সে মাথা প্রচন্ড পেন করে। পেন করে এমনকি সে মাথা ওয়ালে পিটানো শুরু করে বা মাথার চাপ দিয়ে ধরে রাখে। এখন এটার জন্য আমি ডাক্তার দেখাই, আনারুল্লাহকে দেখাই। ওনার পরে ওই ডাক্তার দেখার পর উনি আমাকে বলে যে একটা সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য। তারপর আমি আর তাকে পরে ওইটা দেখাই। দেখার পরে সে এখন ওষুধ খাচ্ছে। তো সে প্রবলেমটা হচ্ছে কি, সে মানে কোনো কিছু প্রেশার নিতে পারছে না। আমার ছেলেটা কোনো প্রেশার নিতে বুঝেছি। আমি একটা কথা জিজ্ঞেস করি যে ওকে যতই ডাক্তার দেখাও না কেন, বাড়ির পরিবেশটা যদি না ঠিক করো তাহলে কি করে ও সুস্থ হবে বলো তো? ওকে অনেক ডাক্তার দেখাতে পারো, বাট ও তো এই একটা খুব মানে কনফ্লিক্টিং একটা রিলেশনশিপ দেখে দেখে বড় হয়েছে, এবং এখনো আমি সম্ভবত এখনো জিনিসটা চলছে, তাই তো? হ্যাঁ, এখনো মানে এখন আমার হাজবেন্ড একটু মানে ঢাকার বাইরে থাকি, চাকরি সুবিধা ঢাকার বাইরে থাকে, আমি আর আমার ছেলে আর কি ঢাকায় থাকি। এখন সে মানে ওই ভিতরে থাকে, ওইখান থেকে সে বাজে বাজে কথা বললেই সেটা আমার ছেলে মাথার ভিতরে এফেক্ট করে। এখন আমার ছেলে মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না ঠিক মতো। হ্যাঁ, সবই তো মানে কারণটা তো তুমিও আইডেন্টিফাই করেছো ভালো করে। সো তোমার এখন প্রশ্নটা কি বলো তো? আসলে এখন আমি কি করতে পারি, যে আমার ছেলেটা সামনে এক্সাম দিবে, এখন আমি কি করতে পারি, মানে ও কি করলে যে ওর আমি প্রেশার, মানসিক টেনশন, মানসিক প্রেশার, এগুলো থেকে তাকে আমি কিভাবে দূরে রাখতে পারি? তোমার কি আরো সন্তান আছে না একটি সন্তান? আমি একটাই সন্তান। একটাই সন্তান। ও কি ঘুমিয়ে গেছে?
হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যখন ফোন দিয়েছিলাম তখন সজাগ ছিল, বাট এখন ঘুমাই গেছে। আচ্ছা আচ্ছা, ও কি জেগে থাকলে কথা বলতো আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ বলতো, জেগে থাকলে অবশ্যই কথা বলতো। আচ্ছা, অন্য একদিন ফোনে লাগিয়ে দিও ওকে, তাড়াতাড়ি যদি ফোন করতে পারো। অনেকদিন ট্রাই করতেছি বাট আমি পাচ্ছিলাম না, আমি আরেকজনও করেছেন পাচ্ছিলাম না, কিন্তু আমার হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে একটু লাইনে থাকো, আমি দেখি অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা তোমার কাছে। কোনো প্রশ্ন করবে কেউ? আমার একটা প্রশ্ন আছে, আপনার ছেলেকে তো মেডিসিনটা দিয়েছেন, কিন্তু কাউন্সেলিং কি করেছে কখনো? অ্যাকচুয়ালি কাউন্সেলিং করা হয়নি, এমনি মেডিসিনটার উপরে, কারণ আমি যাকে দেখাইছি উনি হচ্ছে এসআই মল্লিক ল্যাবরেটরি বসে। আচ্ছা তো উনি আচ্ছা, নাম যখন বলার দরকার নেই, হ্যাঁ বলো। হ্যাঁ উনি যখন দেখেছেন তখন আমাকে বলছে যে বাসার পরিবেশ, আপা যে কথাটা বললো সেরকমই আর কি, বলেছে যে তোমাদের ঝগড়াঝাটি বা তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এটা একটু দূরে রাখো ওর থেকে, দূরে রাখলে ও একটু ভালো হবে। এটা আমি যথেষ্ট ট্রাই করি যেটা অ্যাভয়েড করা চলার জন্য, কিন্তু এখন আমার হাজবেন্ড যদি এটা না করে হ্যাঁ, তোমার হাজবেন্ড তো আসলে অবিশ্বাসের মধ্যেই রয়ে গেছেন, কোনো প্রশ্ন আছে? এমনি জাস্ট আপনি ততক্ষণ যে বললেন ওর প্রবলেমের কথা বললেন, এমনি ওর কোনো বিশেষ কোয়ালিটি আছে যেটা সে খুব দক্ষ বা পারে, সেরকম কোনো কিছু আছে দেখেছেন, খেয়াল করেছেন কি, বা আপনারা অ্যাপ্রিশিয়েট করেছেন কখনো, এমন কিছু না, আছে? ও কি যে কোনো কিছুতে ছোটবেলা থেকে পায়নি, কারণ ওর বাবা ছোটবেলা থেকে ওকে মানে ঘরমুখী করে রেখেছে, ও কোনো কিছুই ও করতে দেয়নি ওকে। না না, কোয়ালিটি জানতে চেয়েছে। কোয়ালিটি গুণ, হচ্ছে ও কি ভালো, রেসপন্সিবল কিনা, ও কি মানে ফ্রেন্ডলি কিনা, ও কি সিনসিয়ার কিনা, ও কি অনেস্ট কিনা, দিজ আর অল কোয়ালিটিজ। এটা কিন্তু কি পারছে কি পারছে না সেটা নয়। না না, অ্যাকচুয়ালি ও ফ্রেন্ডলিও, এমনকি মানে খুব একটা মানুষের প্রতি যে মানুষের একটা মানে দরদ থাকে যে একটা, সেটা তার ভিতরে অনেক বেশি। খুব কাইন্ড। ওকে, ওকে, ভেরি গুড। ঠিক আছে। ঠিক আছে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা প্রশ্ন করা যাবে? ওকে, মনে হয় না লাইনে ঠিক আছে। হ্যাঁ, না, ভাইয়া বলছিলেন কোয়ালিটির কথা, তখন আমার মনে হলো তার কোনো হবি আছে কিনা। আচ্ছা, মানে কারো কারো থাকে কিছু হবি থাকে, সো সেরকম কিছু আছে কিনা। সো যেটা হচ্ছে যে ও এখন আসলে ওর ভীষণ প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, এবং ও মানে মানসিক চাপটা অসম্ভবভাবে ওর বেশি ভেতরে বেড়ে চলে গেছে। গেছে আর কি। তো এখন ওকে আমরা মা ফোন করেছেন মাকে, তোমরা কে আগে বলেছিলে আমার মনে, কেউ কাউকে কি থামিয়ে দিয়েছি মাঝখানে? হ্যাঁ, এবারে মুখমাখাই বলতে চাচ্ছি। আগের যেটা ছিল আমার কাছে, যেটা ইয়ে হয়েছিল, আমরা তো কথা মোটামুটি বলেছি, সেটা আমার কাছে মনে হয় যে যে ধরনের ইয়ে বলে সূচি ব্যয়ের কথা যেমন বলেছিল উনি, আমার কাছে আমাদের এক্সপিরিয়েন্স বলা হয় যে পরিবারও যদি কখনো একটু আসে, আসলে তাদেরকেও বলা প্রয়োজন যে উনি আসলে অনেক একটা যন্ত্রণার মধ্যে একটু কোঅপারেটিভ হওয়া, কারণ সবাই এইসব ক্লায়েন্টের তো আসলে ফ্যামিলি থেরাপি করা লাগে। জি, সেটাই আমি বলছি, যদি কখনো সুযোগ হয় উনি সেই তাদেরকে নিয়ে আসলে তাদের একটু বুঝতে হবে যে ওনারা আসলে সীমা, কারণ অনেকে এগুলো বোঝেন বলে এটা কোনো রোগ না, ইচ্ছা করে করে, এটা করে ওটা করে। তো সেইটা আসলে ওনার জন্য আমার একটা ইয়ে ছিল যে সেটা হলে অনেক বেটার হয়। আর এখানটা তো দেখাই যাচ্ছে যে অনেক বেশি ছোটবেলা থেকে আমরা যেটা বলি অনেক মেমোরিজ, যেগুলো আসলে তার কোনো সুখকর স্মৃতি নাই ছেলেটার, এবং আজকে বলছে যে খুব চুপচাপ ছিল, এখন কিন্তু সেটা উপসর্গ হিসেবে অনেক কিছু দেখা যাচ্ছে, সে নিতেই পারছে না, এবং তার এক্সাম, এবং যে জিনিসটা খুব প্রেশার দিয়ে বললো যে আমরা জোর করে সায়েন্স নিয়েছি, তার মানে ওর আসলে নিজের ভালো লাগার জায়গাগুলো কখনোই হয়তো বা তৈরি হয়নি। তো আমার মনে হয় যে পরীক্ষা, এখন ওনার আর টেনশন যে পরীক্ষা দিতে পারবে কিনা, সে পড়ালেখা করতে চাচ্ছে না। আমি বলছি এত টেনশন ওই জায়গাটায় না নিয়ে, এখন তোর মানসিকভাবে সুস্থতাটা অনেক বেশি প্রয়োজন, যেটা এখন সে নানাভাবে প্রকাশ করছে, নিজেকে হার্ট করছে। তো একটা কথা হলো যে ওষুধ যেটাই আছে, যদি কাউন্সিলিং এর ব্যবস্থা করা যায়, এবং যদি যেটা একটু আগে বলছি ফ্যামিলি কাউন্সিলিং, সে বাবাকেও বুঝতে হবে যে আজকে যে অবস্থান সেটা একটা রেজাল্ট কিন্তু, এবং বাবার আসলে এত সন্দেহ প্রবণতাটা কি অসুস্থতার পর্যায়ে কিনা সেটাকেও আসলে দেখা দরকার, এবং ওনারা যদি এই জায়গাটাকে সেটেল না করে তার এই উপসর্গগুলো বাড়তেই থাকতে পারে আর কি। অতএব আমাদের নিজেদের একটা সন্তান, বলছি বেবি যতই ভালোবাসাটা নিশ্চয়ই আছে, সেটা অনেক বেশি ভালো, ঠিক আছে, কিন্তু ওর প্রপার এই কাউন্সিলিং এর জায়গাটা যদি একটু করা যেতে পারে, মানে তাৎক্ষণিক স্ট্রেস গুলো কমানো গেলে, মানে ওর সাথে পরিবারও যদি কাউন্সিলিং এর সেবাটা নেন, কারণ মা খুব চিন্তায় আছে বাচ্চাটাকে নিয়ে। আলিয়া? হ্যাঁ, আমি এখানে ম্যাডাম বলতে চাচ্ছি যে অবশ্যই এখানে ফ্যামিলি কাউন্সিলিং হলে তো খুবই ভালো হয়, কারণ তার সমস্যাটা তো ফ্যামিলি থেকে আসছে। সো ফ্যামিলিটাই যদি উত্তপ্ত থাকে, ডিসফাংশনাল থাকে, তাহলে এই জায়গায় যতই আমরা কাউন্সিলিং করি হয়তো কম হেল্প হবে। কিন্তু আরেকটা কথা আছে, যেহেতু বাবাটার কথা যে শুনলাম যে তার সন্দেহ প্রবণতাটা আছে, এবং আপনি বলছিলেন এটা যদি রোগ পর্যায়ে চলে যায়, তাকে যদি ইনিশিয়াল স্টেজে নাও আনা সম্ভব হয়,
ছেলেটা কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে, সো ওর বোঝার ক্ষমতাটা আছে, ওর একটা নিজস্ব জগৎ আছে, ওর একটা পিয়ার গ্রুপ আছে। সো ওকে কিন্তু আমরা এই সেক্টরগুলোতে কাজ করেও এই সিচুয়েশনটার সাথে কিভাবে কোপ করবে, হ্যান্ডেল করবে, এই স্কিলটাও কিন্তু ডেভেলপ করানো সম্ভব কাউন্সিলিংয়ের মাধ্যমে। কারণ আমরা কিন্তু অনেক সময় আছে যে হেল্পগুলো চাইছি, এখন সেই হেল্পগুলো আমরা পাচ্ছি না, সো আমরা ওইখানে থেমে থাকবো না, আমরা পেশেন্ট যে ক্লায়েন্ট আছে তাকেও কিন্তু এডুকেট করতে পারি হাউ টু হ্যান্ডেল, হাউ টু কোপ। সো এই জায়গাটা কাজ করলে আমার মনে হয় ছেলেটা যথেষ্ট পরিমাণ উপকার পাবে এবং ওর যে হেডেক হচ্ছে, মাথা ব্যথা বা চাপ চাপ অনুভূতি, আরও যে উপসর্গগুলো আছে ওটাও হ্যান্ডেল করতে পারবে। এক্স্যাক্টলি। সো আমরা যেটা সাজেস্ট করছি বা রেকমেন্ড করছি যে ছেলেটি বা পরিবারের কাউন্সিলিংটা দরকার, খুব খুব বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ ছেলেটি অল্প একটু বয়সে, তার ভবিষ্যৎ পড়ে আছে সামনে। আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে একটু তাড়াতাড়ি বলো, আমাদের সময় কিন্তু ফুরিয়ে এসেছে, একদম জলদি জলদি বলে ফেলো। হ্যাঁ, আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ের বয়স 10 বছর। আমার হাজবেন্ড শুরু থেকে অনেক ভালো ছিল, গত 2 বছরে সে হঠাৎ করে আর কি তার আচরণ সবকিছুতে পরিবর্তন পাওয়ার পর খোঁজ নিয়ে দেখলাম সে এডিক্টেড, ইয়াবা এডিক্টেড। আচ্ছা আচ্ছা। তারপর সেটা থেকে জানার পর তাকে একটু ফিরে আনার জন্য বা কেন করছে এসব জানার জন্য কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আবার শুনি সে অন্য একটা মেয়ের একটা রিলেশন। আচ্ছা। সেই রিলেশন একটু ভালো, সেটা আমি দেখলাম আর কি, সামনাসামনি হলাম যে কেন এরকম, আমার তো দুটো বেবি আছে। হ্যাঁ, তাই অনেক কিছু বোঝার পর ওখানে ফিরে আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেক সাপোর্ট করলো, কারণ তখন ওই মেয়ে হচ্ছে প্রাইমারি টিচার, এই কারণেই আর কি ওরা সাপোর্টটা করছে। কিন্তু পরে যখন দেখে যে ওই মেয়ে হচ্ছে ইয়াবা এডিক্টেড মেয়ে, শুধু ইয়াবা এডিক্টেড না, সে গ্রাম থেকে সে মেয়েকে বার করে দিতে, সে দেহ ব্যবসায়ী হিসাবে ওই এলাকায় খুব পরিচিত এবং এরকম ছেলেদেরকে করে। কিন্তু আমি অনেক চেষ্টা করছি আমার হাজবেন্ডকে ফেরানোর জন্য, পুরো 1 বছর পিছনে অনেক পরিশ্রম দিচ্ছি, কিন্তু সে ফেরেনি। যখনই ফিরে নিয়ে আসে আবার চলে যায়। এরকম করতে করতে ইয়াবা সহকারে ওরা দুইজনই এক বাসা থেকে আর কি ধরছে, ধরার পর জেলও খাচ্ছে। তারপর জেল থেকে আবার আমি বের করে নিয়ে আসলাম, আনার পর মনে করলাম যে এবার হয়তো ভালো হবে, আমার সঙ্গে থাকবে। কিন্তু না, আসে তখনও ওই মেয়ের কাছে যায়, বলে যে বিয়ে করছে, কিন্তু বিয়ে করছে এমন কোনো কাগজ বা রেজিস্ট্রির কোনো কাগজ আমি পাইনি। না পাওয়াতে আমি আবার শিক্ষা অফিসারের কাছে, ডিপির কাছে কমপ্লেন করার পর সেখানে ওরা হাজবেন্ড ওয়াইফ নয় এটা বলে আর কি করে। কিন্তু তারপর অনেক চেষ্টা করার পর আমি আর ওখানে, আমাদের এলাকা ছোট তো, আমরা চলে আসছি, ঢাকায় চলে আসছি আমার দুটো বেবিকে নিয়ে। এখানে আমি থাকি একটা জব করি, স্কুলে 2 বাচ্চা নিয়ে থেকে। আমার আর্থিক যেটা প্রবলেম সেটা আমার বাবা আমাকে হেল্প করে, কিন্তু এদিকে কোনো কিছু ওর সাথে অনেক চেষ্টা করার পর ও ফেরেনি। কিন্তু ইদানিং এসে সে আমার কাছে ফিরতে চায়, কিন্তু আমার কথা যে সে ফিরবে, সে একদম ওই মেয়ে সাইড করে ফিরে, কিন্তু সে আমার কাছেও আসে, আবার ওই মেয়ের সঙ্গে সবসময় যোগাযোগ বা যাওয়া আসা সব করে। কিন্তু আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করবো, এবং সে ইয়াবা পুরোপুরি ইয়াবা কন্ট্রোলে সে চলে গেছে, এখন পুরোপুরি অ্যাডিক্টেড। হ্যাঁ, পুরোপুরি অ্যাডিক্টেড। সে টাইম টু টাইম না খেলে মাসে, আমি ঢাকায় থাকি, আমার সঙ্গে আসছে, সে ঢাকায় এসেও আমার বাসায় আবার করছে, আমি নিজের চোখে দেখছি, দেখার পরও কিছু বলিনি। মানে ও আসা যাওয়া করছে, তোমার কাছেও থাকে, ওই মেয়েটির কাছেও থাকে, এরকম। কিন্তু ফার্স্ট আমাকে বলছে যে ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সাইরাসরে দিয়ে তোমার সঙ্গে আসছি, আমি ওদিকে আর যাবো না। কিন্তু খরচ দিচ্ছে, ও করছে কি, কাজ করছে কোনো? না, ও কাজ করে না, ও রাজনীতির সাথে জড়িত। রাজনীতি ওর পেশা? হ্যাঁ, রাজনীতিটা ওর পেশা। ওকে, টাকা পয়সা দেয় তোমাকে? না, আমাকে কোনো প্রকার টাকা পয়সা দেয় না, কারণ ওরই টাকা পয়সা এখন বর্তমানে নাই। তুমি খরচ চালাচ্ছ? হ্যাঁ, আমার খরচ আমি নিজেই চালাচ্ছি, আর আমার বাবা। আচ্ছা, বাবাও দিচ্ছেন। আজকে প্রশ্নটা কি করে ফেলো, আমাদের একদম সময় শেষ। হ্যাঁ, প্রশ্ন এখন এই অবস্থা, আমি তাকে বিশ্বাস করতে পারতেছি না। আমি বুঝতে পারতেছি সে ওখানেও যাচ্ছে, ওটাও কন্ট্রোল রাখতেছে, আমার এখানেও রাখতেছে। এখন এটা আমি কি করব? আমার 2টা বাচ্চা আছে। বিশ্বাস করতে পারছো না, তো আমাদের কাছে প্রশ্নটা কি? আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন, আমি এখন এই অবস্থায় করবো নাকি?
তাকে কিভাবে ফিরাবো বা তাকে কি করতে কিভাবে পারি আমি ফিরাবো এখন? এই প্রশ্নের উত্তর আসলে আমাদের কাছে আছে কিনা সন্দেহ। তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন না থাকলে আমরা আলোচনা করি, হ্যাঁ, সময় সময় একদম ঠিক নেই। আছে। একটা প্রশ্ন জাস্ট ছিল, আচ্ছা আপনার হাজবেন্ড কি আপনার কাছ থেকে কোনো ফিনান্সিয়াল হেল্প নেন, কোনো টাকা পয়সা চান যখন হ্যাঁ আসেন? সে না সে ফার্স্ট আমার অনেক আর কি দেনা টেনা মানে সব আমি হেল্প করছি আগে, তারপর সেগুলো সব কিছু আমাদের ঘাড়েই পড়ছে, আমার বাবা এবং আমি সবকিছু মিলে সে সব শোধ করছি। এখন আসে ওই আমার কাছে কিছু টাকা পয়সা চায় বা ওভাবেও কিছু বলে না, আবার চলে যায় বলে তুমি আমাকে টাকা একটু পয়সা চাইলে পয়সা দিয়ে দাও? দিয়ে দিচ্ছে। না 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 আমি দেই না। আচ্ছা, ওকে। অত্যাচার করে না তো? না অত্যাচার করে না, সে অনেক ভালো, অত্যাচার বা আমার বাচ্চা কাচ্চার প্রতি সে খুবই ভালো, ও কিন্তু তো সে সবই নিজে ওই পাচ্ছে, মেয়েকে দুইটা সে থাকতে দুইটা পারতেছে না। বউ পাচ্ছে, গার্লফ্রেন্ড আছে, তারপরে ইয়াবা টাকা পয়সা- নিচ্ছে, ও হ্যাঁ। টাকা পয়সা পাচ্ছে। রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে, ওর তো ভালো থাকার কথা অনেক, ও তো ঠিকই নিজে ভালো আছে। অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, তুমি খুব কষ্ট পাচ্ছ, আমি দেখছি ওনারা কি বলেন অতিথিরা। হ্যাঁ বল। আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি উনি কিন্তু লাস্টে বললেন আমি কিভাবে ফিরাবো, তো প্রথমত হচ্ছে ওনার ট্রিটমেন্টটা দরকার, তাই না? যে উনি তো অ্যাডিক্টেড, অ্যাডিকশন একটা, যারা অ্যাডিক্টেড সেরকম একজন মানুষ, দুটো সন্তান আছে, এটা এনভায়রনমেন্টটা হেলদিও থাকবে না সন্তানদের জন্য প্লাস এই ভদ্র মহিলার জন্য। দ্যাট ফার্স্ট দরকার তার ট্রিটমেন্ট দিয়ে যদি উনি মানে ভালো হয়ে ফেরত আসেন, তখন চিন্তা করা যেতে পারে যে কিভাবে ফেরানো সম্ভব। কাজে এখন তার সুস্থতার হ্যাঁ, সবচেয়ে সুস্থতাটা বেশি পূর্ব দরকার। শর্ত। আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে এত কিছুর পরেও উনি বলছে যে ও যদি আবার ফিরে আসে, বিশ্বাস, সেটা তো আসলে আনসার্টেন। ওনার নিজেরও আসলে একটা লাইফের লাইন তৈরি করা প্রয়োজন। দুটা বেবি আছে, উনি জব করছেন, অতএব হাজব্যান্ড হ্যাঁ একটা ইস্যু হতে পারে, বাট এটা একমাত্র না। কিন্তু উনি যেভাবে বারবার বলছেন সব কিছু হলে আবার যদি আসে কিভাবে আসবে, এই চিন্তাটা একটু সাইডে রাখতে পারি, ওনাকে সুযোগ দিয়ে ঠিক আছে বলি যে হ্যাঁ তুমি ড্রাগ থেকে মুক্ত হয়ে আসো, সব কিছু আসো, আমি আমার কাজটা করি। আমি যদি সারাক্ষণ ওনার দিকে ফোকাস না হয়, তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে এত এর পরে উনি জব করছে, দুজন শিশুকে উনি লালন পালন করছে, এত রেসপন্সিবল, বাবাদেরও কিছুটা সাপোর্ট রয়েছে, তো সব কিছু নিয়ে উনি ওনার একটা লাইন আপ লাইফের তৈরি করতে পারে, যেটাতে সে নিজে ওন করতে পারে যে আমি একটা কিছু করছি। সেটাই। হাজব্যান্ড ঠিক আছে, উনি ওনার দায়িত্ব পালন করে যদি আসতে পারে আসুক, সেটাই। অথবা সেইখান থেকে একটু ভাবনার জায়গাটা করা উচিত। ওকে, আমাদের একেবারেই সময় শেষ আজকে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক ফোন এসেছে আজকে, তোমরা সুন্দর করে হ্যান্ডেল করেছো। আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে। বিদায় নেবার পালা। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, আমাদের যে সম্পর্কগুলো রয়েছে জীবনে, অনেকগুলো সম্পর্কের মধ্যে আমরা থাকি, সেখানে আমরা কি কি ইতিবাচক ভূমিকা পালন করতে পারি যাতে সম্পর্কগুলো সুন্দর হয়, সে বিষয় নিয়ে আলোচনা হবে। সম্পর্ক নিয়েই কথা বলি আমরা সবসময়। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।